তাসনিম খলিল তার পাছা দেখিয়ে জনপ্রিয় হতে চায়, এই টাইপের একটা বিষয় ছিল। So, না এটা বলছে দুই একজন আমাকে বলছে ওইটা। So you become the Bangabandhu of Metro News. You become basically আপনি তো বঙ্গবন্ধু হওয়ার সুযোগ মিস করে ফেললেন ভাই। আপনি কি করলেন আপনি? আমার শেখ মুজিব হওয়ার কোনো ইচ্ছা নেই। মানে ওবায়দুল কাদের সাহেবের যে স্টোরিটা, আপন গড বলছি, ঘড়ি একটাও আমার নিজের পয়সায় কেনা না। তো ভাই, ঘড়ি যে একটাও তোমার নিজের পয়সায় কিনা না, ঘড়িগুলো দিল কে? আসসালামু আলাইকুম। আমাদের প্রোগ্রেসিভ ওয়েফের আরেকটা দারুণ একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের সাথে আছেন রেগুলার হোস্ট রাশেদ। সাফায়েত আজকে অনুপস্থিত, বাট সে হয়তো জয়েন করতে পারবে নেক্সট এপিসোডে। আজকে আমাদের সাথে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অতিথি আছেন আমাদের সাথে। বাংলাদেশের রাজনৈতিক কনটেক্সটে জার্নালিস্ট হিসেবে আমার মনে হয় তার চেয়ে গুরুত্বপূর্ণ এখন আপাতত কেউ নেই আমাদের ইসের মধ্যে। আম, তো তিনি তাসনিম খলিল। তো পরিচয় করে দেওয়ার কিছু নেই, সুইডেন ভিত্তিক জার্নালিস্ট। আপনারা সবাই জানেন উনি যেই র্যাবের স্যাংশন দেওয়া, তারপর জেনারেল আজিজের ব্যাপারে যে অল দ্য প্রেসিডেন্টস ম্যান, এটার তারই ব্রেন চাইল্ড, এবং তার অনেক পরিশ্রমের ফসল। এবং আমি পার্সোনালি জানি যে কি পরিমাণ ডেটা তারা কালেক্ট করছে এবং কিভাবে চুলচার ভাবে এই বিশ্লেষণগুলো হয়, যেটা সাধারণ মানুষ কল্পনা করতে পারে না। আজকে হয়তো আমরা একটু আলোচনা করবো এটা নিয়ে। আম, তো তাসনিম ভাই, ওয়েলকাম আমাদের শোতে। আপনি আমাদের সময় দিচ্ছেন, উই আর ভেরি অনার্ড আপনার মতো গেস্ট পেয়ে। ইউ ইউ আর আ ন্যাশনাল সেলিব্রিটি অ্যান্ড ন্যাশনাল ট্রেজার বেসিক্যালি। এই রকম সন্তানই আমাদের দরকার আমাদের বাংলাদেশের জন্য। বাট যাই হোক, এখন আমরা আপাতত এটা নিয়ে কাজ করব যা আছে আমাদের হাতে। সো এটা আমাদের একটা কোয়েশ্চেন আজকে, যে ভবিষ্যতের তাসনিম খলিল কিভাবে তৈরি করা যায়। তো দেরি না করে শুরু করতেছি। আজকে আমাদের টপিক হচ্ছে এই যে বাংলাদেশের পুলিশ করাপশনের যে রিপোর্ট গুলো আসছে, এবং একের পর এক রথী মহারথীদের আমরা আম, পতন দেখতেছি। যে তারা যেই পাওয়ার ব্লকের অংশ, যারা যেই ফেসিস্ট রেজিমের যে এনেবলার, এরা একে একে ধরা খেতেছে, এবং তারা মানে জাস্ট চোরের মতো দেশ ছেড়ে পালায় যেতেছে, এবং তাদের খুবই আম, মানে দুর্দশা। তো এটা নিয়ে আমরা অনেক আনন্দ পাইতেছি, অনেক আমরা খুশি হইতেছি। বাট একই সাথে প্রশ্ন আসতেছে, এইগুলি কি মানে জাস্ট এই রেজিমটা এতই পাওয়ারফুল যে তাদের এটা ক্লিনজিং অপারেশন করতেছে, অথবা এই, এটা কি এটা কি তাদের মানে অন্য কোনো একটা ব্যাপার কিনা, যে ন্যাচারালি তারা এতই দুর্নীতি করছে তাদের অন্য একটা পাওয়ার ব্লকের সাথে তাদের কনফ্লিক্টের কারণে এগুলি সব সামনে আসতেছে। সেটা নিয়ে আমরা, এটা আমাদের মেইন টপিক। অনেকগুলো ইন্টারেস্টিং টপিক আমরা আলোচনা করব। তো আমি এটা দিয়ে শুরু করতে চাই। তাসিম ভাই, আপনি যদি এই ব্যাপারে আমাদের বলতেন, শুরু করতেন, আহ, তাহলে ভালো হতো। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। আমি তো আসছি আপনাদের সাথে আড্ডা দিতে, এরপরে যেভাবে আমারে এত প্রশংসা করলেন, ঠিক আছে, আমি আই এম এটা ভেরি কম হয়ে এম্বারাস। গেছে। না না, তো এর মধ্যে মানে ফ্যাকচুয়ালি ইনকারেক্ট অনেক কিছু আছে। আমি ডেফিনেটলি সেলিব্রিটিও না, আর এত বড় কিছু না। তবে একটা, ওই যে আল জাজিরার যে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, ইট ওয়াজ নট মাই ব্রেইন চাইল্ড। হ্যাঁ, ওইটা আবার বলে রাখি, না হলে যাদের হুম। ব্রেইন চাইল্ড তারা আবার খুব মন খারাপ করবে। যাই হোক, গোয়িং ব্যাক টু দ্য কোয়েশ্চেন, আমার মনে হয় এটা আমার মানে বাংলাদেশে এমন একটা সমস্যা যে মানুষ সব সময় নতুন কোনো একটা ডেভেলপমেন্টের খোঁজে থাকে, এবং কোনো একটা ডেভেলপমেন্ট হলেই এটা নিয়ে বিভিন্ন ধরনের বিশ্লেষণ হয়, না এটার মানে কি, ওইটার মানে কি, এটা কি হতে পারে আসলে। তো আমরা তো এমনিতে বাংলাদেশিরা খুব চিন্তাশীল জাতি, আমার কাছে মনে হয় এটা একটা ভালো দিক। আম, এই ধরনের তথাকথিত ক্লিনজিং আমরা আগেও দেখছি, এবং আপনি যদি পিছনে যান, ঢাকা শহরে যুবলীগের একটা নেতা ছিল সম্রাট, আপনাদের মনে আছে হয়তো। হ্যাঁ। এবং তাকে কিন্তু আহ, আর মানে অ্যারেস্ট করা হয়েছিল, এবং তারপরে বলা হয়েছিল যে দেখো, আমরা খুব দুর্নীতি বিরোধী অভিযান করতেছি। আম, এবং একেবারে ঘোষিত দুর্নীতি বিরোধী অভিযান ছিল, যেটা যেটা ইনফ্যাক্ট জেনারেল আজিজ ছিল এটার মানে মেইন
কি বলে, মানে সুপারভাইজার, মানে শেখ হাসিনা আজিজ সাহেবকে দায়িত্ব দিয়েছিল বাংলাদেশ থেকে দুর্নীতি, বিশেষ করে ওই যে কেসিনো টেসিনো এগুলা ইয়ে করতে, হ্যাঁ। রিপ্রেস করতে। তো ওইটা তো আমরা দেখছি। আর এখন যেটা হয়েছে এটাকে আমি কোনোভাবেই কোনো ক্লিনজিং অপারেশন, আচ্ছা। বেনজিরের ক্ষেত্রে বেনজির ইজ অলওয়েজ ডিসপেন্সেবল, হি হ্যাজ অলওয়েজ বিন। এবং বেনজির থেকেও আপনারা যদি দেখেন, বেনজিরের সাথে পুলিশ ফোর্সেসের ভিতরে অলরেডি হারুন, হারুন যে, হ্যাঁ, হুম হুম ওই হুম। যে ভাত খাওয়ায় যে দুদিন পরে নিয়ে নি, জি জি সরি জি। আমি পুরো পুরো নামটা ভুলে গেছি, ওই ভাত 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 খাওয়ায় না হারুন, লেটস পুট ইট দ্যাট। হ্যাঁ হ্যাঁ। তারপরে মনিরুলের একটা অনেক প্রবলেম ছিল, পুরান প্রবলেম, মনিরুল সম্ভবত এখন এসবিতে। তো এরা তো এখনো আছে, এরা তো এখনো মানে রেজিমের পার্ট, দে আর পার্ট অফ দ্য সিকিউরিটি ফোর্সেস। আর বেনজির সাহেবের একটা জিনিস হলো কি, যে উনি প্রচন্ড ধরনের এরোগেন্ট এবং দাম্ভিক একজন মানুষ, খুবই। হ্যাঁ, আচ্ছা। এবং মানে পার্সোনালি, যেমন আপনি স্যাংশনের কথা যে বললেন না, হুম বাংলাদেশে অনেক লোকে মনে করে যে আমি স্যাংশন দেওয়া হয়েছে, উইচ ইজ অ্যাবসলিউটলি নট ট্রু, উইল গো ইনটু দ্যাট লেটার মেবি। হুম এটার একটা কারণ হলো বেনজির সাহেব মানে টিভিতে ইন্টারভিউ দিয়ে বলতেছিল, আমার কথা রেফার করে বলতেছিল যে আমি দেওয়াইছে, আই এম ওয়ান অফ দ্য পিপল। সো এইগুলা কিছু ওনার খুব এরোগেন্স কাজ করে সবসময়, অ্যান্ড ইট ডিড নট মেক হিম এ ভেরি পপুলার পারসন ইন দ্য গভর্নমেন্ট অর ইন আওয়ামী লীগ। হ্যাঁ। হুম হুম। আর তো এরা সবাই ডিসপেন্সেবল। আর আজিজ সাহেবের যেটা আছে এটা, আপনারা যদি বাংলাদেশের হিস্ট্রি দেখেন, মানে আর্মির হিস্ট্রি দেখেন, শেখ হাসিনার সাথে যে আর্মি চিফ একটু স্পেশাল টাইজ ক্রিয়েট করছে, বীর জেনারেল নাসিম, বীর মইনু আহমেদ, বীর জেনারেল আজিজ আহমেদ, প্রত্যেকের পরিণতি খুবই খারাপ হয়েছে। মানে হুম কোনো না কোনো ভাবে আহ, ওরা ওরা এক ধরনের মানে অপমানের মুখোমুখি হয়েছে বা হিউমিলিয়েটেড হয়েছে বা হোয়াট এভার। আমার কাছে মনে হয় যে এটা আসলে শেখ হাসিনার সাথে যে আর্মি চিফেরই একটু স্পেশাল রিলেশনশিপ একটু বেশি বেশি থাকবে, সবারই থাকে, বাট এদের ক্ষেত্রে জিনিসগুলো এরকমই হবে। সো গোয়িং ব্যাক টু দ্য কোয়েশ্চেন, আমার মনে হয় না যে দেয়ার ইজ এনি স্পেসিফিক ক্লিনজিং অপারেশন অর ইভেন প্রোপাগান্ডা অপারেশন অর হোয়াট এভার, এরকম কিছুই হচ্ছে না। আমাদের যেটা হলো যে যেহেতু নতুন কোনো ডেভেলপমেন্ট নাই, আমরা মানে বসে বসে এগুলা নিয়ে আর কি জল্পনা কল্পনা করি। এটা আমার আমার মতামত, আই মিন ডেফিনেটলি ইউ গাইস কুড হ্যাভ এ ডিফারেন্ট ওপিনিয়ন অ্যাবাউট ইট। নাসিম ভাই, আপনি যে বললেন যে যে সেনা প্রধান যাদের সাথে শেখ হাসিনার একটু ক্লোজ রিলেশন ছিল বা একটু টাইট নিট সম্পর্ক ছিল, এরা প্রত্যেকেই একটা সার্টেন সময় পরে গিয়ে বিভিন্ন ভাবে হিউমিলিয়েট হয়েছে। এটার পিছনে কি কোনোভাবে মিলিটারিতে এক্সিস্টিং লোকজন যারা এই সম্পর্কটা ওই সময় ভালো চোখে দেখে নাই, তাদের হাত থেকে ক্ষমতা চলে যাওয়ার পর তারা কোনোভাবে অর্কেস্ট্রেট করছে, এরকম কি কিছু মনে হয় কি? না, আমার কাছে আসলে এটা নিয়ে মানে পুরাপুরি কিছু বলাটা একটু মানে স্পেকুলেটিভ হয়ে যায় না, যে আসলে কি হয়েছে। বাট আমার কাছে সবসময় মনে হয় যে শেখ হাসিনার বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে বা বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপারে শেখ হাসিনার একটা খুবই 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 নেগেটিভ একটা অ্যাটিটিউড আছে। এবং সেটা শুধু বাংলাদেশ সেনাবাহিনী না, সেটা বাংলাদেশের সবার প্রতি, মানে বাঙালি জাতি দ্য সোকল, যেটা ওনারা বলেন, সেটার প্রতি তার এক ধরনের ঘৃণা আছে বা ডিসলাইক আছে, যেটা উনি প্রকাশ্যেও বলছেন অনেক জায়গায়। হুম। এবং সেনাবাহিনীর প্রতি তো, এই সেনাবাহিনীর হাতে শি লস দ্য এন্টায়ার ফ্যামিলি, আই মিন দ্য ওয়ে শি সিজ ইট, এবং ওনার বিভিন্ন লেখাপত্রে সাক্ষাৎকারেও আপনি দেখবেন। সো শেখ হাসিনা সবসময় সেনাবাহিনীর সাথে তার রিলেশনশিপটা খুবই টক্সিক। এবং বাংলাদেশে যারা সেনাবাহিনীকে পছন্দ করে না বা সেনাবাহিনী খুব বেশি ক্ষমতায় ধর হোক এটা চায় না, হুইচ বাই দ্য ওয়ে আই মিন আই লেট মি আই এম ওয়ান অফ দ্যাম, তাদের জন্য একটা পজিটিভ জিনিস হলো যে শেখ হাসিনার আমলে আপনি দেখেন। তো আমার কাছে মনে হয় যে শেখ হাসিনার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো গিয়ে যে আপনারা দেখবেন, শি হ্যাজ মেড দ্য এন্টায়ার মিলিটারি ফোর্সেস অফ বাংলাদেশ একটা লাফিং স্টক। মানে আপনাদের মনে আছে যে শেখ মুজিবের কি জানি একটা
এই এই জিনিসটা আমার মাথায় আসছে, সরি আমি একটু লম্বা করে ফেললে আপনারা আমার কাটতে পারেন। সো এই জিনিসটা আমার মাথায় আসছে কি, আমি একদিন সাডেনলি আমি একটা ভিডিও ক্লিপ দেখতেছিলাম, সবাই খুব শেয়ার করতেছে, মজার ক্লিপ, সেটা হলো শেখ মুজিবের মানে দেশে ফেরত আসা দিবস বা এই টাইপের কিছু, রাইট? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এবং সেখানে ওইখানে ওই যে একটা শেখ মুজিব ইজ লাইক একটা, হি ইজ এ গ্রিন ম্যান, লাইক একটা ভূতের মতো একটা ও লাইট লেজার, হ্যাঁ, 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 মনে আছে লেজার আপনার? হ্যাঁ, পয়েন্টার। মনে আছে, মনে হ্যাঁ, আছে। হ্যাঁ, 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 লেজার। স্বদেশ প্রত্যাবর্তন হ্যাঁ, দিবস। এক্স্যাক্টলি। তো শেখ হ্যাঁ, মুজিব একটা একটা প্লেন আসছে, একটা এখানে প্লেন থেকে শেখ মুজিব গ্রিন লাইট হয়ে নামছে, তারপরে হ্যাঁ, হ্যাঁ, কুটকুট কুটকুট করে একটা মানে ইয়ের উপর দিয়ে ওই আপনার একটা রেড কার্পেটের উপর দিয়ে শেখ মুজিব সবুজ লাইট হয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। মানে দ্য হোল সিন, হ্যাঁ, এটা মানে কোনো সুরিয়াল কোনো ফিল্মেও আপনারা দেখবেন না। আর সবাই এখানে জয় বাংলা বলে ফুল টুল দিচ্ছে, ঠিক আছে? আর পুরা এর ঠিক পিছনে হুম, হুম, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী এবং আরো যত অক্সিলারি বাহিনী হোয়াট এভার আছে, সবগুলোর টপ লিডারশিপ, জেনারেল, এডমিরাল, হোয়াট এভার ইউ কল দেম, সবাই দাঁড়ায়া একটা সবুজ লাইটকে সেলুট দিতেছে, ঠিক আছে? হুম, ইট ইজ পার্ট অফ দ্য ভিডিও। হ্যাঁ। এবং আমার কাছে মনে হলো যে দিস ওয়ামেন, I mean, just think about the kind of success she has. I mean, she has brought the entire armed forces to this sorry pathetic state, হ্যাঁ? সো এবং এখন এখন অনেক কিছু হচ্ছে বেসিক্যালি, আই মিন আমার কাছে মনে হয় যে উইদিন এ ফিউ ইয়ার্স উই মাইট রিচ এ সিচুয়েশন যেখানে বাংলাদেশ সেনাবাহিনী বলেন বা অন্যান্য বাহিনী বলেন, শেখ হাসিনা আসলে ওইগুলার সাপোর্ট অতটা দরকারও হবে না। জি, গোয়িং ব্যাক টু দ্য প্রিভিয়াস টপিক, আমি সরি আমি মিউটে ছিলাম, তখন আমি বলতেছিলাম হুম, যে আপনি যে বললেন যে দে আর নট ডিসপেন্সেবল, তো এখনকার হারুন, এখনকার বিপ্লব কুমার সরকার, এখনকার হুম, বেনজির, হুম, বেঞ্জের একটু ডিসক্রিপশন, বেঞ্জেরকে নিয়ে আমরা বেশ কয়েকটা শো করছি, এবং আই থিঙ্ক আই ডিসলাইক দিস পারসন লাইক টু দ্য কোর, মানে আমার খুব ডিপ হেট্রেড আছে। আমি সহজে কাউকে এত হেট করি না, বাট আই থিঙ্ক দিস গাই শুড বি হ্যাংড। কারণ সে এইভাবে মানুষ মারছে, এবং মানুষ মানাকে এত ন্যাচারাল করে ফেলছে যে, আর দাম্ভিক যে কথাটা বলে শুধু বলছে সে, তার ভাষণ দেখলে দেখা যায় সে বলতেছে তোমাদেরকে মাটির তলা থেকে খুঁড়ে বের করে আনবো, বিএনপির অপোজিশনকে বলতেছে, লাইক দেশটাকে একটা মানে জাস্ট একটা রাম রাজত্ব বানায় ফেলছে। তো এই লোকটা যে তার ডাউনফল হইলো, আহ, এটা থেকে কি এখনকার বেঞ্জির আপনার ভয় পাবে না? বা এদেরকে কি হবে, এদের কি হবে? এরা তো চিন্তা করবে যে ওকে এটা এইভাবে পালায় যেতে হইতেছে, বা এইভাবে তার মানে আম, কি বলে সেইম দেওয়া হইতেছে, তাকে এত বেইজ্জত করা হইতেছে। তা তাদের তো ভয় পাওয়ার কথা, কিন্তু তারা কি ভয় পাইতেছে না? আপনার কি মনে হয়? না, আমার মনে হয় না, কেউ কেউ ভয় পাচ্ছে, কেউ কেউ ভয় পাচ্ছে না। এটা এটা আই মিন হি ইজ জাস্ট এ সিঙ্গেল পার্সন। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি বলতেছেন যে এটা কোনো ক্লিনিং, আচ্ছা, দ্যাটস লাইক হুম, গুড হুম। পয়েন্ট। আচ্ছা, তাহলে না, আমরা আপনারা দেখেন মানে অন্যান্য যে সমস্ত অফিসার্স যারা আছে, ঠিক আছে, আর খালি আমি বেনজিরের কথা বলবো কেন, আরো তো অফিসার্স আছে, তাদের হ্যাঁ, কি অবস্থা? এবং আলটিমেটলি মানে এইখানে বেনজিরের যে খুব বড় সমস্যা হয়ে গেছে তাও কিন্তু না। হুম, হুম, মানে ও যদি এখন দুবাইতে গিয়ে থাকে বা স্পেনে গিয়ে থাকে বা অন্য কোথাও গিয়ে থাকে, হ্যাঁ, একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে যেটা মানে বাংলাদেশে জার্নালিজমের একটা প্রবলেম। এবং আমি যখন ধরেন নেত্র নিউজে যখন ওবায়দুল কাদেরের ঘড়ি নিয়ে আমরা রিপোর্ট করলাম, হুম, বা হুম, আমি যখন বেনজিরের ঘড়ি নিয়ে একটার পর একটা পোস্ট দিচ্ছিলাম, হ্যাঁ, তখন মানে মানুষ রীতিমতো ঠাট্টা তামাশা করছে আমাকে নিয়ে, হ্যাঁ। মানে এ কি একটা পাগল ঘড়ি নিয়ে পড়ে আছে, হ্যাঁ। বা হুম, বেসিক্যালি লাক্সারি ওয়াচেস কালেকশনস, আই মিন দিজ আর লাইক ওয়ার্ল্ড ওয়াইড। আপনি থাইল্যান্ডে বলেন বা অন্যান্য অনেক দেশে আছে, বা এই কয়েকদিন আগে লেটিন আমেরিকার কোন একটা দেশে প্রেসিডেন্ট পদত্যাগ করতে হয়েছে হুম, একটা রোলেক্স ঘড়ির কারণে। বাংলাদেশের মানুষের কিন্তু এত চেতবেত নাই এইসব বিষয়ে, হুম, বিকজ হুম, এনিওয়ে। তো আমি যেটা যে কারণে এই এত লম্বা কথাটা বললাম সেটা হলো যে বেনজির সাহেবের যদি 5টা ঘড়ির দাম আপনি চিন্তা করেন, ব্যাক পকেটে ঢুকে সে প্লেনে উঠে যদি চলে যায় কোনো দেশে, আই মিন হি ইজ গোনা হ্যাভ এ ফান টাইম, তাই না? সো অত যে ক্ষতি হয়েছে তাও তো না, রাইট?
মানে বিঘার পর বিঘা জমি হাতছাড়া হয়ে গেছে দেশের মানুষের কাছে। মানে আপনার যে এই দাম্ভিক মানুষের তো দম্ভটাই অনেক কিছু, অহংকারের তো পতন হয়েছে এই। না, সেটা সেটা ডেফিনেটলি হয়েছে, কিন্তু বাংলাদেশে আপনি বলতেছেন সাফায়েত, আপনার আপনার মনে হয়। সরি, না আমি যেটা বলতেছিলাম এখানে যেটা হয়ে গেছে ওই যে পোর্টেবল ওয়েলথ, বা এই ধরেন যারা লিডারশিপ বা ধরেন এসএস এর যারা জেনারেলরা যারা ছিল, তারা যখন পালায়ে যাচ্ছে তো দে অল ওয়্যার লুকিং ফর দি পোর্টেবল ওয়েলথ, যে ছোট ছোট যেটা পকেটে করে ডায়মন্ড এই জাতীয় জিনিসপত্র, যে কারণ অনেকেই তো দেখা গেছে কি তারা পালায় সাউথ আমেরিকাতে চলে গেছে, তো দিস আর দ্য থিংস তখন খুব ডিমান্ডে ছিল পোর্টেবল ওয়েলথ। হুম হুম হুম। হুম। এবং আরেকটা হলো আর্ট, এবং একটা ইন্টারেস্টিং, এটা খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি, আমরা সম্ভবত কোনো এক সময় করব, যে বাংলাদেশের দুর্নীতির টাকা লুকানোর একটা অন্যতম মাধ্যম হয়ে গেছে এখন আর্ট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। পেইন্টিংস বা স্কাল্পচার্স এন্ড অল দ্যাট। সো ওইটাও খুব ইন্টারেস্টিং, পোর্টেবল ওয়ার্ল্ড, যেটা সাফায়েত বললো, যেটা বাট আমরা তো পড়ে আছি এই যে আপনার কি বলে আপনার কয়েকশো কয়েকশো বিঘা জমি, হ্যাঁ, ফরিদপুর না গোপালগঞ্জ কোন জায়গায় একটা গোপালগঞ্জে, হলো না, হ্যাঁ, গোপালগঞ্জে। 2000 কোটি টাকা পাচার করে ফেললো, এন্ড দ্যাটস লাইক খুবই স্মল অ্যামাউন্ট। কিন্তু বাংলাদেশে, বাংলাদেশ খুবই খুবই ওয়েলদি একটা দেশ, খুবই ওয়েলদি একটা দেশ। এর কারণ হলো, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। মানে বাংলাদেশে আই থিঙ্ক মানুষ আছে বলে মনে হয় 18 কোটি, বা আসলে তো 20 কোটি হইতে পারে, রাইট? লামসাম একটা হিসাব বলতেছে আর কি, হুম হুম হুম। বাচ্চারা বা অন্যরা তো আর খাবে না, 1 টাকার ব্রেকফাস্ট খায় বা হোয়াট এভার। হ্যাঁ, আপনি চিন্তা করেন যে ওই, মানে উইদিন এন আওয়ার একটা ইকোনমিতে কত টাকার লেনদেন হচ্ছে। এবং বাংলাদেশটা খুবই ধনী একটা দেশ আসলে, হ্যাঁ, আমরা বুঝি না, বিকজ ইটস ওয়েল, আই মিন দ্যাটস সামথিং এলস। সো এনিওয়ে, আই মিন গোয়িং ব্যাক টু দিস থিং, আমার কাছে মনে হয় না বেনজিরেরও কোনো সমস্যা হবে বা আজিজেরও কোনো সমস্যা হবে। আপনারা খেয়াল করে দেখেন যে আজিজ আহমেদের বিরুদ্ধে স্যাংশন দেওয়ার পরেও তারা বলতেছে হ্যাঁ দুদক তদন্ত করবে বা এটা হবে, বাট আজিজ আহমেদের ভাইদের ক্ষেত্রে তারা তো মোহাম্মদপুরে বিভিন্ন মানুষের বাড়ি দখল করে বসে আছে, কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে? হুম। এই আমাদের আলাপের শুরুতে আমরা একটা তথাকথিত দুর্নীতির বিরুদ্ধে অভিযানের কথা বলতেছিলাম, ওই যে কেসিনো কন্ডাক্ট করছে জেনারেল আজিজ আহমেদের লয়াল র্যাবের কিছু অফিসার ছিল, যারা হলো পার্মানেন্টলি সুপারসিডেন্ট মেজর ছিল, হ্যাঁ, হ্যাঁ। যাদেরকে পরে লিজ ধরে এদেরকে প্রমোশন দেওয়া হয়েছে। তো এরাই কিন্তু হলো গিয়ে ওই ক্যাসিনো অভিযানের নেতৃত্ব দিছে, এবং সেখানে ওয়ান অফ দ্য ভিকটিমস অফ ক্যাসিনো বিরোধী অভিযান আজিজ সাহেবের ভাতিজা, যে ওয়ার্ড থেকে নির্বাচন করবে সেই ওয়ার্ডে তার মূল প্রতিদ্বন্দ্বী যারা, মানে যাদেরকে মানে সরায় না দেওয়া হলে সে ইলেকশন করতে পারবে না, পিপল, আই মিন টু অফ দ্য ইন্ডিভিজুয়ালস লাইক দ্যাট। সো এখন যদি আমরা ওইখানে যাই, আজিজ সাহেবের ভাতিজা ওইখানে এখনো আছে, তার ভাইরাও ওইখানে আছে, আজিজ সাহেব ওইখানে আছে। সো আই রিয়েলি ডোন্ট থিঙ্ক যে এইখানে, মানে এখনকার যারা বেনজির বা আজিজ বা যারা আরো যারা আছে, তারা খুব ভয় পেয়ে যাবে বা খুব চিন্তায় পড়ে যাবে, এমন কিছু কি আমরা আদৌ দেখছি? আপনারা বলতে পারবেন? মানে মেবি আই এম নট লুকিং এট ইট দ্য রাইট ওয়ে, বাট ইয়া, সো আপনাদের কি মনে হয়? না, আমার যেটা মনে হয় যে আপনার এগুলি তো আগে নিতে ভয়ই পাইতো না। একজন প্রথিতযশা আপনার যেই সাংবাদিক, নো হিম, মাহফুজা নাম, সে বলতেছে সাংবাদিকতার নামে কলঙ্ক, সে বলতেছে আমরা ভয়ে বলতে পারিনি। তো আমার কথা হলো যে তোমরা যদি ভয়ে বলতে না পারো, তোমার তো সাংবাদিক পেশায় আসাই উচিত হয় নাই। I fully agree with you. I আহ, fully agree with you তো on that. Yes. এই এখন এই যে দেখেন, এই যে ভয়ে বলতে পারে না থেকে যে আমরা এতগুলা নিউজ পাইতেছি, এটা আমার কাছে বিশাল বড় লেভেলেশন। এখন আপনার কাছে হয়তো বিকজ ইউ নো দিস কাইন্ড অফ থিং ফ্রম ভেরি লং টাইম, এবং আসলে মানে আপনার কাছে মনে হচ্ছে মেবি ইউ হ্যাভ আ ডিফারেন্ট। ওকে, আমি নেক্সট কোয়েশ্চেনে যাব ভাই। সেটা হলো যে পুলিশ বর্তমানে মাফিয়া তন্ত্র কায়েম করে বসছে এবং এরা কন্ট্রাক্ট ক্লিন করতেছে। এরা মাস্তানদের যেই মাস্তানতন্ত্র ছিল বাংলাদেশে, ইভেন একটা পপুলার মাস্তানের নামও আমরা জানি, বাকের ভাই, তাকে গ্লোরিফাই করা হয়েছে এবং উই অল লাইক, উই ফল ইন লাভ উইথ হিম। সো মাস্তান কিন্তু বাংলাদেশের একটা একটা অংশ ছিল এবং এদের মধ্যে অনেক ডার্ক সাইডও ছিল। এবং দে বিকাম, ধরেন সুইডেন আসলাম ছিল, কালা জাহাঙ্গীর, ইউ নো, ইউ আর 90s কিড, সো আপনি এগুলি সব জানেন, রাইট? সো তখন এই, হারিস ছিল।
জি, হারিস আর হারিস জোসেফও ছিল, ছিল, জোসেফ রাইট? ছিল, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, জোসেফ হ্যাঁ, ছিল। তো হ্যাঁ। এই এদের এদের এরা তারা বিদেশ পালায় যেত, খুন করতো, বিদেশ পালায় যেত। আমার মনে আছে আপনার একটা ফেমাস কাহিনী, লক্ষ্মীপুরের তাহের, সে প্রতিপক্ষকে আপনার টুকরো টুকরো করে পরের দিন পালায় গেছে, এবং বিশাল একটা নিউজ হয়েছিল সেই সময়। তো এই সেম কায়দায় এরা পালায় যেতেছে এখন, এরা বিদেশ পালায় যেতেছে। তো এই যে মাস্তানতন্ত্রকে বা আপনার রিপ্লেস করলো পুলিশ, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? যে এটা 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 কি, মানে কিভাবে হইলো বা কেন হইলো, বা এটা মানুষ মানে এটাকে মাইনে নিতেছে কিভাবে, বা মানে কি মনে করেন এই ব্যাপারটাতে? আই মিন বাংলাদেশ তো একটা মাফিয়া স্টেট অনেকদিন, এবং আই মিন এটা একেবারেই, আপনি যদি সব পুরা অর্গানাইজিং স্ট্রাকচারটা দেখেন বাংলাদেশের প্রতিটা জায়গায় আপনি একটা মানে মাফিয়াদের যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার, ইটস এ ভেরি স্ট্রাকচারড অর্গানাইজেশন, তাই না? Yeah. সো প্রতিটা জায়গায় আপনি দেখবেন যে বাংলাদেশ স্টেট ইন ইটসেলফ ইজ এ মাফিয়া স্টেট। এমনি আমরা বলি না। হ্যাঁ, যেমন আমি হাঙ্গেরিয়ান একজন স্কলার, আমি নামটা ভুলে যাচ্ছি এখন, সরি। ওনার একটা লেখাই ছিল দ্য পোস্ট কলোনিয়াল মাফিয়া স্টেট, হ্যাঁ, বা পোস্ট সোভিয়েত মাফিয়া স্টেট। হুম হুম। এক্স্যাক্টলি পড়লে মনে হয় যে বাংলাদেশের কথা বলতেছি, যদিও উনি ইস্ট ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রি নিয়ে বলতেছেন। তো মেগেরের স্টাডি ছিল এটা নিয়ে, বিশাল বিশাল, মানে এই বইটার পোল্যান্ডে নাম কি কি? হয়েছে, পোস্ট কলোনিয়াল মাফিয়া স্টেট আর পোস্ট সোভিয়েত মাফিয়া স্টেট। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আই মাইট হ্যাভ ইট হিয়ার, বাট খুঁজতে হবে, যাই হোক। হুম তো তারপরে আমরা আরেকটা যেটা দেখি, আমি নিজে যেমন অনেক জায়গায় আর্গু করছি, আমার বইতেও আর্গু করছি, যে ইট ইজ বেসিক্যালি এ পুলিশ স্টেট। মানে পুলিশ স্টেট বলতে আমরা এক সময় ট্রেডিশনালি স্কলারলি আরেকটা জিনিস বুঝতাম, বাট এখন এটা একটা ওয়ান পার্টি পুলিশ স্টেট হয়ে গেছে বাংলাদেশটা। এখন বাংলাদেশ পুলিশ স্টেটের কিন্তু দুই ধরনের ফাংশন থাকে। একটা হলো ইডিওলজিক্যাল, মানে আপনার একটা ওয়ান পার্টি পুলিশ স্টেটের একটা বিশাল কোনো ইডিওলজি আছে, হ্যাঁ, কোনো একটা পলিটিক্যাল ফিলোসফি নিয়ে সে কাজ করে। দেন ইউ হ্যাভ সামথিং লাইক হিটলার, না, জার্মানিতে যা হয়েছে, একটা ফাংশন হইতে পারে যে এইটা তারা ইডিওলজি নিয়ে খুব একটা ইন্টারেস্টেড না, অল দে ওয়ান্ট ইজ মেকিং মানি, হ্যাঁ, আর কিছু চায় না, তারা হ্যাঁ শুধু টাকা বানাতে চায়, তারা আরামে থাকতে চায়, এই এই চায় তারা। এবং এটা হলে যেটা হয় সেটা হলো মাফিয়া স্টেট। কারণ অর্গানাইজেশনাল স্ট্রাকচার টাকচার সবকিছু যদি আপনি হিসাব করেন, তাহলে দেখবেন যে অনেক জায়গায় তো, যেমন ইন্ডিয়াতে আহ, নকশালবাড়ি আন্দোলনের নেতা যারা, বা মানে মাওয়িস্টদের নেতা, যেমন চেরুকুরি রাজকুমার, হ্যাঁ, ওনার যে লেখাগুলো ছিল, ওনার ওনার ছদ্মনাম হলো আজাদ। হ্যাঁ, ওনার যে লেখাগুলো ছিল, ওনার কালেক্টেড রাইটিংস পড়লে উনি বারে বারে বলতেছে যে পুলিশ এবং মিলিটারি এবং প্যারামিলিটারি ফোর্সেস, দিজ আর অ্যাকচুয়ালি দ্য গুনস ইন ইউনিফর্ম। তো এইগুলা আসলে যখন মানে আপনার যখন এই এই ইউনিফর্ম বাহিনীগুলার যখন একটা ইডিওলজি থাকবে, এবং সেটা দে ক্যান বিকাম দ্য নাজি, এসএসএফ অর হোয়াট এভার। আর যদি ইডিওলজি না থাকে, দে জাস্ট বিকাম গুনস। হ্যাঁ, কিন্তু আরেকটা জিনিস দেখেন, আমি আমি যেটা মনে করি, বাংলাদেশে তো মানুষ করবে কি? আই মিন এত উন্নয়ন, এত জিডিপি, কি কি বলে, হ্যাঁ, অথচ দ্য মোস্ট প্রমিজিং, দ্য মোস্ট অ্যাট্রাকটিভ এমপ্লয়ার স্টিল ইজ দ্য গভর্নমেন্ট। মানে ইট ক্লিয়ারলি শোজ, মানে বেসিক ইকোনমি সম্পর্কে বেসিক ধারণা যার, সেই তো বলবে যে একটা দেশের ইকোনমি যদি ভালো হয়, একটা দেশে, আই মিন এই এই যেভাবে বলা হয়, প্রপাগান্ডা করা হয়, অনেক উন্নয়ন হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, তাহলে ভাই তোমার দেশে বিসিএস দেওয়ার জন্য পোলাপাইন এরকম মানে ফানি ফিল্লা হয়ে গেল কেন? রাইট না? সত্যি বাট কথা, এটা কি বাংলাদেশে আপনি তো যেটা বললেন BCS কন্ট্রাডিক্ট করেন? আপনি এই মাত্রই বললেন যে বাংলাদেশ একটা ধনী দেশ, এবং বিয়ন্ড আওয়ার বা কম্পারিজন, মানে ধনী দেশ, এবং আপনি হ্যাঁ, আবার বলতেছেন যে উন্নয়ন জিডিপি এগুলি হয় নাই। সো মানে একটু মানে কন্ট্রাডিকশন কি পাওয়া যায় নাকি? না, ধনী দেশ হলো গিয়ে, দেখেন, ধনী দেশ আর উন্নয়ন তো দুটো ডিফারেন্ট জিনিস, রাইট? হুম। এখন আমার কাছে, আমরা ধরেন একটা পরিবার, হ্যাঁ, আমরা একটা পরিবার, এখন আমরা হইলাম গিয়া কয়জন, একজন, চারজন, আহ, পাঁচজন,
সো 4 জনের একটা পরিবার, আমরা 4 ভাই, আমাদের কাছে 1 কোটি টাকা আছে, ঠিক আছে। তো আমি বড় ভাই, আপনাদের সবার দেখে রাখার দায়িত্ব আমার, হ্যাঁ। আমি আপনাদেরকে না মানে অভুক্ত রাইখা, হ্যাঁ, আমি আমার এই যে আলিশান প্রাসাদ বানায় ফেললাম আমাদের বাড়িটাকে। অথচ আপনি খাইতে পারেন না, সাফায়াত খাইতে পারেন না, রাশেদ, হ্যাঁ। তাহলে এখন আমি বললাম না, এই যে দেখো কত উন্নয়ন করতেছে আমাদের, মানে পৈতৃক বাড়ি আমরা কত সুন্দর করছি, হ্যাঁ। আমাদের বাবা আমাদেরকে যে বাড়িটি উপহার দিয়ে গেছিল, আমি দেখো এই বাড়িটা কত সুন্দর করতেছি। টাকাটা আছে, মানে টাকাটা আছে, আমার টাকাটা আছে, বাট আমি এই টাকাটাকে ব্যবহারটা কোথায় করতেছি, হ্যাঁ। সো উন্নয়ন বলতে আসলে আমরা যেটা বুঝি, হিউম্যান ডেভেলপমেন্ট তো হচ্ছে না, না। হ্যাঁ। যেটা বাংলাদেশে যেটা হচ্ছে, ব্রিজ টিজ বানাচ্ছে আর কি, আর রাইট। আমরা এটা আমাদের শোতেও কভার করছি যে বাংলাদেশের জিডিপি 5% গ্রো করতেছে গত 20 বছর ধরে। এটা হুম, অনেক মানুষকে মিডল ক্লাসে করতে পারে, বাট আমরা যেই 20 বছর আগে যেই অবস্থায় আছে বাংলাদেশের মানুষ একই অবস্থায় আছে। হ্যাঁ, একটা হুম, ডিম আগে খাইতো 3 টাকা করে, এখন খায় 12 টাকা করে। সো হুম, মানে অনেক টাকা ইনকাম করতেছে, বাট ও তো বেসিক্যালি লাইফ তো, সে তো 2টা ডিমের জায়গায় 5টা ডিম খাইতে পারতেছে না। সে তো তার মাংস থেকে, তার পাত থেকে আপনার ভাত, তারপর এই যে কি বলে, গরুর মাংস হাওয়া হয়ে গেছে, অনেক মাছ হাওয়া হয়ে গেছে, মুরগি হাওয়া হয়ে যাওয়ার পথে আছে। এনিওয়ে, দ্যাটস আ সাইড টপিক। আমরা আবার টপিকে ফেরত আসি। আপনার যেটা বললেন যে খুব সুন্দর, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে এই কথাটা, যে এটা প্রায় ফিল হয়, বাট ইউ ইউ জাস্ট লাইক, আপনি ভালো করে বলছেন এটা। আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে র্যাবের উপর যে স্যাংশনের কারণে বাংলাদেশের জার্নালিজম, সিটিজেন জার্নালিজম এবং বিরোধী দলীয় রাজনীতি কিছুটা হলেও ব্রিদিং স্পেস পাইছে। ক্রেডিট গোস টু ইউ, যদিও আপনি ক্রেডিট নিতে চান না কোনো, আবারও বলতেছেন আমি আপনাকে ক্রেডিট দিতে চাই। আই ফিল লাইক দ্যাট। তো যাই হোক, এখন যেটা হলো যে আপনি যেই এইসব ব্যাপারে যে ভূমিকা পালন করছেন, আম, এই কাজটা আপনি ছাড়া, হোয়াই দের ইজ নো সেকেন্ড তাসনিম খলিল? মানে আছে, জুলকারনাইন স্যার আছে, তারপর আপনার অন্য যারা আছে অনেকেই আছে, কিন্তু আপনার মতো এরকম কেউ, এরকম আরেকটা কাজ কেউ করতে পারতেছে না কেন? 3 বছর 4 বছর হয়ে গেছে, এখনো সব ডেটা আছে আমাদের কাছে, কেন পারতেছে না এগুলি করতে তারা? আচ্ছা, প্রথম কথা হলো গিয়ে যে আমি ক্রেডিট নিতে চাই না। ফর এক্সাম্পল, নিউজের কথা যদি বলেন, নেত্র নিউজের এই মুহূর্তে ঢাকায় আমাদের স্টাফ আছে, লেটস পুট ইট 5-6 জন, ঠিক আছে। সো আপনারা, ওনারা যে নেত্র নিউজের সাথে জড়িত কাজ করে বা হোয়াট এভার, নো ওয়ান নোজ, নো ওয়ান নোজ, নট ইভেন দ্য গভর্নমেন্ট। এবং তারা বাংলাদেশের সাংবাদিক, বাংলাদেশে থাকেন, অনেকে ঢাকায় থাকেন, অনেকে অন্য অন্য জায়গায় থাকেন। আহ, আমি যে কারণে ক্রেডিটটা নিতে চাই না সেটা হলো, আই এম জাস্ট এ ফেস অফ দিস অর্গানাইজেশন, হ্যাঁ। আমি সাধারণত খুব অ্যাভয়েড করতে চাই, মানে আপনারা দেখবেন যে আমি কখনো নেত্র নিউজের একটা মাত্র পাবলিশড আর্টিকেলে, ইট ওয়াজ পাবলিশড উইথ মাই বাইলাইন, মানে আমার নামে। আদারওয়াইজ আমি নিজে কখনো বাইলাইন নেই না, অ্যাজ এ ম্যাটার অফ পার্সোনাল পলিসি। কারণ আমার যে ছেলে মেয়েগুলো কাজ করতেছে দেশে, রাইট, এবং হুম। অসম্ভব ঝুঁকি মাথায় নিয়ে, তাদেরকে আমি বাইলেন দিতে পারি না। আমি অন্য, মানে নিজে তখন বাইলেন নেওয়ার তো প্রশ্ন ওঠে না। এটা এটা হলো আগে আমার ইয়ে। আর সো এটা গেল নেত্র নিউজের প্রসঙ্গ। আমরা উই লঞ্চ ইন 2019। আই এম রিয়েলি প্রাউড অফ মাই টিম স্পেসিফিক্যালি, যে আমি আমি তো লাইক শুধু বাংলাদেশ না, আমি সারা মোটামুটি সব দেশের জার্নালিজম নিয়ে পড়ালেখা করি, একটা আমার সবসময় একটা ইয়ে থাকে। এইরকম, মানে সেন্সরশিপ, এইরকম ঝামেলা, এইরকম সিকিউরিটি থ্রেট মাথায় নিয়ে আমরা এখন পর্যন্ত উই লাস্ট ইয়ার উই ওন দ্য জিআইজিএন সার্টিফিকেট অফ এক্সেলেন্স, ওই আয়নাঘরের বন্দির জন্য। হ্যাঁ। এই বছর আমরা মানে ওয়ার্ল্ডের টপ ডেটা জার্নালিজমের অ্যাওয়ার্ডটা পাইলাম, রাইট। ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট, এবং এর পুরা ক্রেডিটটা হলো গিয়ে যে আমার যে টিমটা আছে তাদের, আমার কোনো ক্রেডিট নাই। এটা আমি মানে নট বিকজ আমি খুব হাম্বল মানুষ, খুব ভদ্র মানুষ, এটা কারণে বলতেছি না, এটা জেনুইনলি এটাই, ঠিক আছে। আর আপনি যেটা বলছেন যে স্যাংশনের ব্যাপারে, হ্যাঁ, স্যাংশনের ব্যাপারে এটা আমার কোনো ভূমিকাই ছিল না, এটা বললে
ঘোড়া ঘোড়াও হাসবে। সো আমি ওই রাস্তায় যাচ্ছিলাম, বাট আমার ভূমিকা খুব মিনিস্কিউল ছিল। বাট অন্য 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 অনেকের ভূমিকা ছিল যাদের নাম আসলে প্রকাশ করা হয় না, হিউম্যান রাইটস কমিউনিটি থেকে করা হয় না, বা এই এই বিষয়গুলো নিয়ে যখন মানে যারা কাজ করেন ওরা ওরা এক ধরনের সিক্রেসি মেনটেন করেন, তো আচ্ছা ওই জন্য করা হয় না। এই জন্য আমি আমি খুবই করজোরে বলবো, থ্যাংক ইউ সো মাচ, আই নো ইউ লাভ মি ভেরি মাচ, বাট এই ক্রেডিটটা আমার না। হ্যাঁ, তো তাসনিম ভাই, ওই যে রাশেদ, বাংলাদেশের, রাশেদ এক আপনি সেকেন্ড পুরা রাশেদ, একটা পুরা সেকেন্ড। আড্ডা আপনি ডমিনেট করতেছেন, ইউ আর বিকামিং কোয়াইট দ্য আচ্ছা, শেখ হাসিনা। বিকজ আমি দ্য মডারেটর, আমি এটা হ্যাঁ, বলবোই, এটা আমার হ্যাঁ, বলতে হবে যে বাংলাদেশের আচ্ছা, স্বাধীনতা ঘোষণা করলো শেখ মুজিব, এবং মানে জাতির পিতা তাকে ঘোষণা করা হয়, কিন্তু দেখা যায় যে ছাত্র নেতারা, তারপর জিয়াউর রহমান, তারপর চার নেতা, প্রবাসী সরকার, তাজউদ্দিন আহমেদ, এদের সবার ভূমিকা কিন্তু একলাই নিয়ে গেছে। সো ইউ বিকাম দ্য বঙ্গবন্ধু অফ নেত্র নিউজ, ইউ বিকাম বেসিক্যালি, আপনি তো বঙ্গবন্ধু হওয়ার সুযোগ মিস করে ফেললেন ভাই, আপনি কি করলেন আপনি? না, এইটা এইটা ইটস দ্যাটস আই মিন অ্যাবসলিউটলি স্পট অন কম্পারিজন আমার মনে হয়। বাট হ্যাঁ, না, আমার 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 শেখ মুজিব হওয়ার কোনো ইচ্ছা নেই, ঠিক আছে। আচ্ছা, তো সরি রাশেদ, প্লিজ গো অন। আমি বলতে চাইছিলাম যে সবচেয়ে বেশি ক্রেডিট যদি আসলেই কাউকে দেওয়া উচিত হয়, সেটা হলো যে যারাই আকাম কুকাম গুলি করছে, শেখ হাসিনা and co. Main credit goes to them, right? হ্যাঁ, Main দ্যাটস credit goes to them. We need to take those names every now and then. না, ওরা আমি ওরা 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 ডেফিনেটলি, আই গেট ইউর। তাসলিম ভাই, আপনি যে হ্যাঁ, হ্যাঁ, আর্টের কথা বললেন, এটা নিয়ে কিন্তু আমরা একটা নিউজ দেখছি। ওই যে ফোর্বসে আজিজ খান যখন সিঙ্গাপুরের লিস্টে আসলেন, আজিজ খান কিন্তু ওখানে মেনশন করছেন যে উনি উনি আর্ট পারচেস করেন। এবং আর আপনি যে ওয়াচের কথা বলছেন, ঘড়ির কথা, এই জিনিসটা আহ বাংলাদেশের মানুষজন না বুঝলেও আহ অনেকেই এই জিনিসটা খুব ভালো মতো বুঝে। যেমন নর্থ আমেরিকাতে প্রত্যেকটা পুলিশ ডিপার্টমেন্টে একটা করে ইউনিট থাকে, আইএবি, ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যুরোস। ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যুরোস পুলিশ ডিপার্টমেন্ট গুলোতে গিয়ে ট্রেনিং দেওয়া হয় বিভিন্ন রকমের। ট্রেনিং গুলো হলো বেসিক্যালি যে আপনি আপনার পার্টনারের বা আপনার টিমমেটের জীবনযাত্রায় কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখলে আপনাকে সাবধান থাকতে বলে। ওর এমন ভাবে বলে যে তুমি যেন ফেসে না যাও। আমি যদি এইটার একটা ওয়ান অফ দ্য বিগেস্ট থিং হলো, if you see them wearing expensive jewelry, and the first expensive jewelry men বাই করে ওয়াচ, কারণ গাড়িটা দেখা যায়। সে কোনোখান থেকে একটা 2 নাম্বারই করছে, সে টাকা দিয়ে একটা গাড়ি কিনবে, গাড়িটা কিন্তু সবাই দেখবে, কিন্তু সে তো আর কাজে তো আর ওয়াচ পরে যেতে পারবে না। সে তার প্রাইভেট লাইফে সে একটা রোলেক্স কিনে বসবে। এবং there is so many examples in movies and real life. There's a lot of law enforcement officers and other people in government, the first suspicion came from that watch. এটাই বলতে চাচ্ছিলাম। একদম, একদম। এটা, আর আমি তো বললাম এটা শুধুমাত্র আমি কান্ট্রিটার নামটা ভুলে যাচ্ছি। মহিলা একজন, হ্যাঁ, রোলেক্স এর কালেকশন, ওনার হাতে এতগুলো রোলেক্স আসলো কেমনে? পরে দেখা গেল উনি বলছে যে আমাকে আমার এক ফ্রেন্ড এটা ধার দিছে, আমি পড়তে পারবো, এন্ড ইট ওয়াজ এ হিউজ স্ক্যান্ডাল, এন্ড দেন শি হ্যাড টু অ্যাকচুয়ালি রিজাইন, ঠিক আছে। আমাদের যে ইনিশিয়াল যে স্টোরিটা ছিল, মানে ওবায়দুল কাদের সাহেবের যে স্টোরিটা, উনি কিন্তু কনফার্ম করছে, ইন্টারেস্টিংলি। আমরা যা বলছি উনি কনফার্ম করছে। মজা না জিনিসটা, কিন্তু এটা নিয়ে কেউ কোনো ধর ঘড়ি, হ্যাঁ, তো এগুলা তো ইয়েতেই পাওয়া যায়, হ্যাঁ। হ্যাঁ, আমার আহ, এটা মনে আছে। হ্যাঁ, উনি উনি আমরা আমরা যেটা বলছিলাম যে ওনাকে গিফট দেওয়া হয় ঘড়ি, উনি কিন্তু বলছে, উনি আবার খুব মানে ড্রামাটিকলি কথা বলেন না, যে আপন গড বলছি ঘড়ি একটাও আমার নিজের পয়সায় কেনা না। তো তোমার ঘড়ি যে একটাও তোমার নিজের পয়সায় কিনা না, ঘড়িগুলো দিল কে? আমি দ্যাট দ্যাট ইজ এ সিভিয়ার, লাইক আপনারা মানে আমেরিকা বা কানাডা এরকম কোন একটা ঘটনা ঘটলে কি বড় একটা ক্রাইসিস হইতো চিন্তা করেন, রাইট? হ্যাঁ, 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 নাসিম ভাই, তাহলে এখন মানে সেই ক্ষেত্রে আপনি তো ঠিক আছে, আই গেট ইট, যে আপনি আপনার টিমকে আপনি ডেফিনেটলি আপনি আপহোল্ড করছেন, কিন্তু এখন আমি যদি এইভাবে চিন্তা করি যে বাংলাদেশে এখন যেরকম একটা সেলফ সেন্সরশিপের একটা একটা জামানা যে চলে আসছে, এবং মানে মাহফুজা নামের মতো লোক যেখানে প্রকাশ্যে ওনারা এই ধরনের কথাবার্তা বলছেন, তো সেখানে একটা একটা ছেলে বা একটা মেয়ে, হ্যাঁ, যদি গুড ইন্টেনশন নিয়ে যদি সাংবাদিকতায় আসতে চায়, সে যদি মনে করে যে ওকে আই উইল বিকাম দ্য নেক্সট তাসনিম খলিল, তো
তো সে কিভাবে আসবে? তার সামনে মানে তার তার সামনে তো একটা কিছু তো থাকতে হবে, মোরাল নেওয়ার মতো বা ইন্সপিরেশন নেওয়ার মতো। হয় আমি সাংবাদিকতা করলে আমাকে মোজাম্মেল বাবু, আর নাইলে হচ্ছে কি এরকম এই মাহফুজ আনাম হয়ে থাকতে হবে। হ্যাঁ, আর নাইলে কি ওই যে প্রথম আলোর যে ওই যে জাহাঙ্গীরনগরের যে প্রতিনিধিটা, যাকে ওই যে কি আমাদের কি আমাকে চাইল্ড ডায়ালের স্বাধীনতা স্বাধীনতা জামান লাগবে। জামান হ্যাঁ। হ্যাঁ, হুম, আর নাইলে এরকম পরিণতি আমাকে বরণ করতে হবে। তো এইরকম একটা পরিস্থিতিতে একটা ইয়াং ছেলে বা একটা ইয়াং মেয়ে যদি চিন্তা করে যে হ্যাঁ আমি আসলেই আমি রিয়েল সাংবাদিকতা করতে চাই, তো সে কোন ভরসায় বা কোন সাহসে, কিসের ভরসায় কিসের সাহসে সে সে এই লাইনে আসবে? তাসলিম ভেরি ভাই, এটার সাথে আমি একটা জিনিস অ্যাড করে দিই। এটার কোয়েশ্চেন। সাথে যেরকম আমাদের সাইয়েদ আব্দুল্লাহ, হি ইজ ডুইং এ ওয়ান্ডারফুল ওয়ার্ক, রাইট? এক্স্যাক্টলি। সেও কিন্তু একের পর এক প্রতিবন্ধকতা ফেস করছে, এবং somebody on the top just need to make a bad decision that could gone really bad for him. বর্তমানে তো সিচুয়েশন অনেকটা এরকমই। আপনি এই সাফায়েতের সাথে এই জিনিসটাও অ্যাড করে একটু বলেন যে এই ধরনের পজিশনে এরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারে। থ্যাংক ইউ। প্রথম কথা হলো গিয়ে যে দেখেন, আমরা অনেক অনেক ধরে আমরা মাহফুজ আনাম সাহেবদের অপেক্ষায় বসেছিল। মাহফুজ আনামের মতো সোশ্যাল ক্লাস থেকে যারা আসেন, এরা ইউজুয়ালি খুবই সেফ খেলতে চান সব সময়। হ্যাঁ, ধরি মাছ না ছুঁই পানি টাইপের। হ্যাঁ, বাট অন দ্য আদার হ্যান্ড, আমার আমার মতো, আমি একটা মফস্বলের ছেলে, আমি এটা আগেই বলে নিই। And আমি আমার ঢাকা শহরের সাথে আমার সম্পর্ক when I first went to North South, হ্যাঁ। So, আমি ঢাকা শহরের এলিট ক্লিকের কখনোই পার্ট ছিলাম না এবং হব না। এটা দের ইজ এ ক্লিয়ার ডিস্টিংশন। আমি যে সাংবাদিকদের শ্রদ্ধা করি বাংলাদেশে, কোন একটা কারণে আমি দেখি যে আমার ওই ব্যাকগ্রাউন্ডের সাথে এদের সবারই মিলে, কারো না কারো। আমি নাম বলবো না এখন, হ্যাঁ। সো এটা একটা এলিমেন্ট তো ছিল। আর মাহফুজ ভাই, যেটা আপনি মির্জা যেটা বলতেছিলেন না, যে উনি ওই কমেন্টটা দেওয়ার পরে মানে আমার মনে হয়েছে যে ওনার ওই দিন বলা উচিত ছিল যে আমি আপনাকে একটা প্রোডাক্ট বিক্রি করতেছি, 12 টাকা বা 14 টাকা বা 15 টাকা, হোয়াট এভার টাকা আমি আপনাকে বিক্রি করতেছি, অ্যান্ড উইথ দ্য প্রমিস যে দিস ইজ জার্নালিজম। ওই যেটা উইদাউট ফিয়ার অ্যান্ড ফেভার নাকি বলে, ওইটা ফালাই দিলাম। হি ইজ সেলিং এ নিউজ পেপার, ইউনো। আমরা তো জানতাম কিন্তু ভয়ে বলতে পারিনি, রাইট? কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো যে আমি মাহফুজ ভাই এবং মাহফুজ ভাইদের সোশ্যাল ক্লাসটা আমি তো চিনি। ইন হিজ মাইন্ড উনি খুবই ডিপ একটা, মানে খুবই মানে সাংঘাতিক একটা মানে কাজের কথা বলে ফেলছেন। হ্যাঁ, ইন হিজ মাইন্ড ইট ওয়াজ লাইক আই ওয়াজ বিং ভেরি অনেস্ট, আই ওয়াজ বিং এই ধরনের কিছু একটা। যাই হোক, কেন আমি এই পুরা কাহিনীটিতে গেলাম, আপনারা একটা জিনিস দেখেন, বাংলাদেশে কিন্তু এই অবস্থা কিন্তু আজকে ক্রিয়েট হয় নাই। আমি বলবো এটার সূচনাটা হয়েছে আপনার 1/11-এর সময় থেকে। কারণ আমার মনে আছে, আমি বিএনপির আমলে আমি সাংবাদিকতা করতাম, আমি ঢাকায়, আমি তখন মানে আই ওয়াজ বেসড ইন ঢাকা, আই ওয়াজ এ ইয়াং জার্নালিস্ট। আমার একটা ব্লগ ছিল। হেন কোনো সপ্তাহ নাই আমি তারেক জিয়ারে গালাগালি করে কিছু বলি নাই, বা খালেদা জিয়ারে নিয়ে মশকরা করি নাই, বা কিছু একটা বলি নাই। আচ্ছা। আমি র্যাব যখন শুরু হয়, সেই শুরু থেকে আমি র্যাবের উপর কাজ করতেছি, শুরু থেকে। হ্যাঁ, এবং সেই সময় আমার মনে আছে, আই ওয়াজ অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য কো অথার্স অফ যে ওই র্যাবকে নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের 70 পৃষ্ঠার যে প্রতিবেদন, আই ওয়াজ ওয়ান অফ দ্য লিড অথার্স অফ দ্যাট। আচ্ছা। পুরা বাংলাদেশ আমরা ঘুরছি, ফ্যামিলিগুলোর ইন্টারভিউ করছি, ভিকটিম ফ্যামিলিগুলোর ইন্টারভিউ করছি, মানে বিভিন্ন র্যাব অফিসারের ইন্টারভিউ করছি, পুলিশের ইন্টারভিউ। একটা বার আমাদের মনে হয় না ও মাই গড আমাদেরকে কি মেরে ফেলবে, ধরে ফেলবে, খায় ফেলবে। ঠিক আছে, ইউ হ্যাভ টু অলওয়েজ বি ভেরি ভেরি স্ট্র্যাটেজিক, ইউ হ্যাভ টু বি অলওয়েজ লাইক understand the risk and basically use them to your advantage. So এটা এটা একটা লং টার্ম ট্রেনিং এর অবশ্যই ব্যাপার আছে। কিন্তু আরেকটা জিনিস আমি বলবো যে আপনারা খেয়াল করে দেখেন, বাংলাদেশের যে সিচুয়েশন, ইটস ভেরি স্লোলি ওপেনিং আপ। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা যদি আমি বলি, তারা দে ওয়ার ফোর্স টু চেঞ্জ ইটস নেম, এবং তারা কিন্তু এখন সাংবাদিকদেরকে ওই যে গণহারে
আটক করা করা এটা আর করতেছে না। সো আই এম এ ইন জেনারেল আই এম এ ভেরি অপটিমিস্টিক পার্সন। সো আমার কাছে মনে হয় যে এটা আস্তে 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 এটা আরো ওপেন আপ করবে। কতটুকু করবে এটা আমি জানি না, তবে হ্যাঁ আমি যারা মানে যে ইয়াং ছেলেটা বা যে ইয়াং মেয়েটা জার্নালিস্ট হইতে চায়, আমি বলবো যে বাংলাদেশের সামনে, বাংলাদেশের জার্নালিজমের সামনে মানে একটা গোল্ডেন ডে আসতেছে, হ্যাঁ। আচ্ছা। হুম এবং এটা দেখেন, এটা একেবারে অবজেক্টিভলি দেখতে হবে। সো এই এই দেশে আপনি জার্নালিজম করে আপনি ওয়ার্ল্ডের টপে পৌঁছাইতে পারবেন। এবং এটা আমি এখন বলবেন যে হ্যাঁ ভাই এতে লম্বা লেগেছে, বাট এটা তো আমরা করে দেখাইছি, রাইট? হুম 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 মানে সাউথ এশিয়ার আর কোনো কান্ট্রি থেকে এই এন্টায়ার সময়ে কোনো অর্গানাইজেশন পায় না। রানা আইয়ুব যে আইজিনের অ্যাওয়ার্ডটা পাইছিলেন ফর হার পার্সোনাল রিপোর্টাজ, হুম হ্যাঁ, ইন্ডিয়ার একটা। আমরা উই গট দ্য সার্টিফিকেট অফ এক্সেলেন্স, হ্যাঁ। ডেটা জার্নালিজমে যে অ্যাওয়ার্ডটা পাইলাম আমরা বডি কাউন্টের, আমাদের যে কাজটা এক্সট্রা জুডিশিয়াল এক্সিকিউশনের জন্য, হ্যাঁ। আমাদের কম্পিটিটররা ছিল, আমরা পরে লিস্ট বাই করছি, মানে পরে তো লং লিস্ট শর্ট লিস্ট এগুলো আমরা কম্পেয়ার করছি। ওই আমরা নিউ ইয়র্ক টাইমস এর মতো, মানে নিউ ইয়র্ক টাইমস এর বলা হয় মানে দ্য মক্কা অফ ডেটা জার্নালিজম, মানে তাদের বাজেট যদি আপনি চিন্তা করেন খালি একটা স্টোরি করার জন্য, আমরা ওদেরকে বিট করে উই ওন দ্য সিগমা অ্যাওয়ার্ড, হ্যাঁ। তো হ্যাঁ সাংবাদিকতা করার জন্য বাংলাদেশ থেকে ফার্টাইল কোনো জায়গা মানে আমার মনে হয় খুব কম আছে। সো ইটস এ ভেরি প্রমিজিং ক্যারিয়ার। কেউ যদি এই পেশায় আসতে চান ডেফিনেটলি আসতে পারেন। আর যদি মানে এই সাফায়াতের যে প্রশ্নটা ছিল হাউ টু ব্যালেন্স দ্য সিকিউরিটি অ্যাসপেক্টস এন্ড অল দ্যাট, আই এম ভেরি হ্যাপি টু টক টু পিপল। কেউ যদি আমার কাছে আমার সাথে যোগাযোগ করেন, আই এম ভেরি হ্যাপি। আমি ইউজুয়ালি বলি, কেউ পরামর্শ চাইলে আমি দিই। ইভেন এমনও হয়েছে মানুষ ধরেন প্রেম বিয়ে সংক্রান্ত পরামর্শের জন্য আমার কাছে আসে, আমি সেটাও দিই, ঠিক আছে। যাক, খুব ভালো। তো যারা ইয়াং জার্নালিস্ট এই শোটা দেখতেছেন, প্লিজ রিচ আউট টু তাসিম খলিল ভাই। তো আপনার একটা, তো নেক্সট যেই কোয়েশ্চেন গুলোর উত্তর আপনি দিলেন, আপনার পলিটিক্যাল এই ইনভেস্টিগেটিভ জার্নালিজমের আপনার আপনার স্ট্রাগল গুলো একটু বলবেন সংক্ষেপে। যে আমি জানি আপনার উপরে মানে অত্যাচার হয়েছে, তারপরে ছবি নিয়ে আপনার অনেকগুলা আম, মানে পোস্ট করছে, এবং নেগেটিভলি পরে আপনি নিজেই ছবিটা পোস্ট করে দিছেন। দ্যাট ওয়াজ অ্যাপ্লডেড, আমার খুব ভালো লাগছিল এই ব্যাপারটা। তো আম, ও এই ব্যাপারগুলো কিভাবে ঘটছে এটার ইতিহাসটা একটু বলেন। আহ সংক্ষেপে বলি, আমি ওই জায়গাটা নিয়ে বেশি কথা এতবার বলছি, ঠিক আছে। আচ্ছা আর আচ্ছা। ইটস all of this is matter of public record, কারণ I have like given I think hundreds of interviews and all that. uh Basically, I was investigating DGFI, and DGFI তখন uh, they were harboring some Islamist groups, huh? uh, and I covered that in one of the stories. That was like the red line that I crossed. ওই স্টোরিটার সাথে তারেক রহমানের নাম কানেক্টেড ছিল, এবং when I was talking to the sources, the understanding I had, মানে the picture I had was Tariq Rahman was part of this whole thing. পরে when I revisited, আমার কাছে মনে হয়েছে যে I have in some places I have actually been unfair to him, হ্যাঁ। তো যাই হোক, ওইটা অন্য বিষয়। তারেক রহমানের জন্য আমাকে কোনো কিছু করা হয়নি, হুম করা হয়েছে ডিজিএফআই এর নাম নিলাম কেন, রাইট? এবং আই এম টকিং অ্যাবাউট 2007। হ্যাঁ আপনারা তো এখন না হয় ফেসবুকে পোলাপাইন ডিজিএফআই এর ডগফি মকফি এগুলো বলে খুব পচায়, হ্যাঁ। বেশিরভাগ পত্রপত্রিকায় ডিজিএফআই এর নাম লিখে না, বলে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা, আচ্ছা রাইট? আচ্ছা। ইট ওয়াজ সাচ এ টেরোরাইজিং। তো so ওই সময় আমি ডিজিএফআই এর নাম, ডিজিএফআই এর ডিজির নাম ধরে আমি একটা স্টোরি করছি, এটা আবার পাবলিশও হয়েছে। সো ইট ওয়াজ লাইক ক্রসিং এ রেড লাইন ফর দ্যাম। আই ওয়াজ সো না, 2007 যদি হয় তাহলে তো তখন মানে জরুরি অবস্থা, কেয়ারটেকার গভর্নমেন্টের টাইম। জরুরি অবস্থা, রাইট, হ্যাঁ জরুরি অবস্থা। সো ওই কেয়ারটেকার গভর্নমেন্টের সময়, সো এই কেয়ারটেকার গভর্নমেন্টের সময়ই আমি আটক করছে, বলছে যে যৌথ বাহিনী, আসলে যৌথ বাহিনী না, একটা ডিজিএফআই ছিল। আমাকে ডিজিএফআই পুরান হেডকোয়ার্টারে নিয়ে গেছে, ওইখানে নিয়ে গিয়ে প্রচন্ড টর্চার করছে, এবং
আহ, তারপরে আবার 23 ঘন্টার মধ্যে ছেড়েও দিছে, 24 ঘন্টার ভিতরে আবার ছেড়েও দিছে বা দিতে বাধ্য হয়েছে। দ্যাটস অ্যানাদার থিং। এরপরে আমি দেশ ছাড়ি। হ্যাঁ। আর ওই যে ছবির কথা যেটা বলেন, এটা খুব ইন্টারেস্টিং। ওই আমার আমাকে মারছে তো আমার এই যে পুরা পাছার এইখানে, হ্যাঁ, পোস্টারিয়ার একেবারে মানে কালো হয়ে গেছে, কালশিটে পড়ে গেছে। তো এটা আমি কখনোই না, এটা আমার কাছে আমি একটা জিনিস দেখছি যে বিশেষ করে বাংলাদেশে যারা আহ মানে একটু সম্মানী লোক আর কি, কোট আন কোট, ওনারা ওনাদের টর্চারের ব্যাপারে কথা বলেন না, বিশেষ করে পলিটিশিয়ানরা। যেমন আহ, আওয়ামী লীগের একজন নেতা ওনাকে খুব বাজেভাবে টর্চার করছিল। হ্যাঁ। তো যখন একজন হিউম্যান রাইটস ইনভেস্টিগেটর ওনাকে জিজ্ঞেস করছে যে আচ্ছা আপনাকে টর্চার কিভাবে করছিল, হুম। তখন উনি বলছে আমি এইরকম একজন সিনিয়র মানুষ আমাকে সালাম দিয়ে কথা বলে না, এটাই তো একটা টর্চার। হ্যাঁ, কিন্তু আমরা জানি আসলে কি হয়েছে, রাইট? তো উনি 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 বেসিক্যালি বলবে না, বাট টর্চার তো ক্রাইমটা তো আমার বিরুদ্ধে হয়েছে, রাইট? এবং দেখেন কেন হয়েছে, আমি কোনো চুরি করি নাই, বাটপারি করি নাই, কাউকে মারি নাই, কিছু করি নাই। হ্যাঁ। আমি পাবলিক ইন্টারেস্টে জার্নালিজম করতে গিয়ে আই ওয়াজ টর্চার্ড বাই নান আদার দ্যান মিলিটারি মেম্বার্স অফ মাই ওন কান্ট্রি। হ্যাঁ, এটার থেকে গর্বের এবং সম্মানের আমার কি হইতে পারে? হ্যাঁ। হ্যাঁ, এটা ব্যাজ এটা অফ তো অনার। ইট ইজ এ বেজ অফ অনার, অফ কোর্স ইট ইজ এ বেজ অফ অনার। মানে এখন সাফায়াতরে যদি যুদ্ধক্ষেত্রে কেউ গুলি করে দেয়, সে কি এটা লুকায় রাখবে? হ্যাঁ, সে না তো আরো না, এটা এটা তো মানে ব্যাচ অফ অনার তার। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো আরো এটা গ্লোরি। এটা হ্যাঁ, সে তো এটা দেখায় বেড়াবে, রাইট? সো এরপরে ওরা ওই মানে ওই যে ডিজিএফআই আর সিআরআই প্রচুর মানে পোলাপাইনরা রাখে ট্রোল বাহিনী হিসাবে। ওরা কই থেকে জানি এটা পাইছে, ওই হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে ওইটা পাই, তো ওইটা দিতে শুরু করছে। তো এরপরে আমি বলছি যে এটা তোমরা দিতেছো কেন, আমি আবার পোস্ট করি। হ্যাঁ। কিন্তু এইটা আবার মানে বাংলাদেশের আপনার এলিট শ্রেণীর আবার কারো কারো পছন্দ হয়নি। হ্যাঁ। যে তাসনিম খলিল তার পাছা দেখিয়ে জনপ্রিয় হতে চায়, এই টাইপের একটা বিষয় ছিল। So, না এটা বলছে দুই একজন আমাকে বলছে ওইটা। ও মাই গড। হ্যাঁ। ইন এ সেন্স কালো কাল শীটে পড়া পাছা কিন্তু ইন এ সেন্স ইজ ম্যাচও। ইটস হ্যাঁ। ইট শুড বি হার্ড এন্ড সেক্সি, রাইট? Well, I mean, I don't know. বিডিএসএম। হ্যাঁ, না না, আমার এক আমার একটা ফ্রেন্ডের থিওরি আছে যে আই মিন মেনি অফ মাই ডিট্রাক্টর্স আর অ্যাকচুয়ালি gay man attracted, so I'm not going to go into that. Yeah, because I mean the kind of comments I get, I mean it does make sense anyway. আচ্ছা, তা আমরা একটু ভাইয়া, চেঞ্জ করবো এই হ্যাঁ। ভাই, হ্যাঁ, কিছু হ্যাঁ। অস্বস্তিকর কথাবার্তা, কিছু অস্বস্তিকর টপিক নিয়ে কথা বলি। হ্যাঁ, sure. একটাই যেটা নিয়ে বলবো, এটা এই আমাদের জন্য অস্বস্তিকর না, এটা বাংলাদেশের মানুষের জন্য অস্বস্তিকর। হুম, এই যে হুম, প্রথমে আপনার জন্য হতে পারে অস্বস্তিকর, এটা নিয়ে কথা বলি। যে পিনাকি দাস ছিলেন আমাদের সাথে। হ্যাঁ, তো উনি যখন কথা বলতেন, হ্যাঁ, উনি যখন কথা বলছেন, হ্যাঁ। ওনার কথা শুনে মনে হচ্ছে কি যে there is a big disconnect between you guys. আমি আমি একটু আমি বলি পুরো শোটা রাশেদ, দেখিনি। এখানে হি ইজ বেসিক্যালি হ্যান্ডিং ইউ আ অলিভ ব্রাঞ্চ। আই ডোন্ট নো হোয়াট ইউর রিয়াকশন, এটা বাট আই শুড টেল ইউ দ্যাট এনিওয়ে। আমি 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 শোটা দেখি নাই, ঠিক আছে। আহ, পিনাকি ভট্টাচার্যর সাথে আমার বেসিক্যালি কোনোই প্রবলেম ছিল না, কোনোই প্রবলেম ছিল না। হ্যাঁ। এখন আপনারা যদি আমাকে এখন একটু সুযোগ দেন, সময় দেন, বিকজ আই ডোন্ট নো আই মিন হাউ লং দিস শো ইজ রানিং, বাট আই মিন সিন্স দিস ইজ এ পডকাস্ট, গিভ মি দ্য লাইসেন্স আপনি প্লিজ। হ্যাঁ take your হ্যাঁ, time. বলেন। হ্যাঁ। পিনাকি ভট্টাচার্যের সাথে আমার কোনোই ঝামেলা ছিল না। আমি ওনার সবকিছুর সাথে কখনোই এগ্রি করি না। আই মিন দেয়ার আর লটস অফ থিংস আই ডিপলি ডিসলাইক অ্যাবাউট হিম, অ্যাবাউট হিজ দ্য ওয়ে হি কন্ডাক্টস হিমসেলফ এন্ড অল দ্যাট। এবং এইগুলা আমি ওনাকে সরাসরি বলছি। হ্যাঁ। ওনার সাথে আমার সম্পর্কটা ওইরকমই ছিল, এবং আমার যখনই মনে হয়েছে যে এই কাজটা উনি ঠিক করে নাই, ওইটা ভালো না, আমি ওনাকে বলছি ওইগুলো, ঠিক আছে। হুম, আচ্ছা। তো যাই হোক, উনি প্রচন্ড আমার কাছে মনে হয়, এখন যাই হোক আপনারা প্রশ্নটা তুললেন, করলেন, আমি একেবারে যতটুকু সোবারলি বলা যে সম্ভব আমি বলবো।
কারণ আমি চাই না আমি এখন কিছু 2 লাইন বলবো আর উনি এরপরে 20টা ভিডিও বানাবে আমারে নিয়ে, লাইক ইট উইল বি এ টর্চার টু হিজ অডিয়েন্স। আমি আগে মাপ চায় নিতেছি, ঠিক আছে? হুএভার উইল ওয়াচ দ্য 20 ভিডিওস ফলোইং দিস, আমি খুব দুঃখিত ভাই এরা। ওকে, সো ঘটনা হলো যে ওনারে কেউ বা কারা বলছে বা উনি কোনো না কোনো জায়গা থেকে বাইর করছে যে এটা আমার মানে আমি এত কনফিউজ ছিলাম যে আসলে কি হইল। সেটা হলো যে ওনারে মাঝখানে ওনার আহ, একটা এক্স ফর্মার ফিমেল কম্প্যানিয়ন, লেট মি পুট ইট দ্যাট ওয়ে, শি ইজ অলসো নোন টু মি, হ্যাঁ, শি ইজ অলসো পার্সোনালি নোন টু মি, আমার ভাইয়ের বন্ধু, যাই হোক। তো ওনার সাথে একটা কাহিনী ছিল, আমি আপনারা সবাই জানেন কি হয়েছিল, হ্যাঁ। তো সেই ভদ্রমহিলা তাকে রয়ের এজেন্ট, ইন্ডিয়ার এজেন্ট, হেন তেন এগুলো, ঠিক আছে। তারপরে কোনো একটা কারণে কার্টুনিস্ট কিশোর, সেও ওনারে রয়ের এজেন্ট, ইন্ডিয়ার এজেন্ট এগুলো বলতে শুরু করছে। এখন কিশোর যখন এই কাজগুলা করছে, কিশোর তখন ছিল নেপালে, মানে আমরা তখনও তাকে বের করে আনতে পারিনি সাউথ এশিয়া থেকে। ইভেনচুয়ালি সে সুইডেনে আসছে এবং সে নেপালে বসে এগুলা কি লিখছে না লিখছে, আই হ্যাভ নো আইডিয়া। মানে জেনুইনলি পিনাকির মাথায় কোনো একটা কারণে একটা ধারণা ক্রিয়েট হয়েছে যে আমি পিনাকির শত্রু এবং আমি কিশোরকে দিয়ে তার বিরুদ্ধে এগুলো করাইছি। ও আচ্ছা। ইন্টারেস্টিং জিনিস হলো যে কিশোর সাইকোলজিক্যালি আসলে ঠিক নেই। আমি রিয়েলি সরি, হ্যাঁ আমার হ্যাঁ, বেশি বলা বলা উচিত হবে না। এটা কিশোর আমাকে নিয়ে যে অকথ্য ভাষায় ফেসবুক পোস্ট দিতেছিল, আই মিন মেনি অফ দ্য পিপল, আপনারা হয়তো দেখছেন সেগুলো। তো কিশোরের সাথে এখন আমার আসলে কোনো যোগাযোগ নেই, আমি খুবই আহত হয়েছি। যাই হোক, লেটস নট গো ইনটু, মানে ও খুব কিসের মধ্যে দিয়ে গেছে আমরা তো জানি। হুম হুম তো কিশোর যখন সুইডেনে আসছিল আমি ওর সাথে দেখা করতে গেছিলাম এবং আই আই পোস্টেড এ সেলফি। হুম। ওইটা দেখে সম্ভবত কি পিনাকি ভট্টাচার্য গট দ্য এভিডেন্স হি নিডেড, যে অল থ্রু কিশোরকে দিয়ে আমি তাকে রয়্যাল এজেন্ট বলাইছি। সো টু মাই আন্ডারস্ট্যান্ডিং এখানে কিছুটা হচ্ছে গিয়ে অ্যাজাম্পশন, কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং, কিছুটা হচ্ছে গিয়ে মানে সার্কামস্টান্সিয়াল এভিডেন্স, মানে কোনো কোনো কংক্রিট কোনো কিছুই না actually। না না, উনি ও দেখেন পিনাকি ভট্টাচার্য যেটা সমস্যা, পিনাকি ভট্টাচার্যের সমস্যা হলো উনি প্রচন্ড নার্সিসিস্টিক একটা মানুষ। ওনার কিছু ভালো গুণ আছে, আমি নার্সিসিস্টিক ওনাকে বলতেছি এজ এ ফ্রেন্ডলি ক্রিটিসিজম, এটা ওনার প্রবলেম। এটার কারণে যেটা হয় যে উনি যখন একটা লাইনে চিন্তা করে উনি ওইটার বাইরে যেতে পারে এবং সেলফ অ্যাগ্রেন্ডাইজমেন্ট কখনোই ভালো না। ওনার যে একটা চিন্তা ছিল, ভাই আমার কি মানে মানে চিন্তা করেন না, মানে আমার খায়া কোনো কাজ নাই। কিশোর বেচারা, হি ওয়াজ এ সার্ভাইভার অফ টর্চার। ওরে নেপালে নেপালে সে গেছে, ওইখানে সে আছে, কি করতেছে না করতেছে আই ডোন্ট নো। হুম হুম আমি তারে কেন বলবো যে তুই গিয়ে বল পিনাকি রয়ের এজেন্ট? পিনাকি রয়ের এজেন্ট হইলি কি আর আইএসআই এর এজেন্ট হইলি কি, আমার কি? রাইট? লাইক হুম হুম আই হ্যাভ হ্যাড নো ইন্টারেস্ট। হ্যাঁ, তো এটা তো গেল। উনি এটা নিয়ে পরে শায়েরের কাছে কমপ্লেন করছে, চিন্তা করেন। মানে দিস ইজ সো ফানি এবং সো জুভেনাইল। হ্যাঁ, শায়ের আমাকে একদিন ফোন করে বললো যে পিনাকিতা এরকম এরকম বলছে, আপনাকে এই মেসেজ দিতে বলছে। তো আমি বলছি, মানে হি ইজ অন মাই সিগন্যাল, আমার সাথে তো রেগুলার কথা চালাচিলি হয়, দরকার হলে ফোন করে। হ্যাঁ, আপনারে আপনারে দিয়ে কথা বলতে হবে কেন? কারণ হি জাস্ট কল মি। তারপরে শায়ের আমাকে পুরো ঘটনাটা বললো যে দিস ইজ দ্য থিওরি। আমি তো মানে আমি জানি না, দিস ইজ সো ফানি। তা আমিও পুরো ডাম্বফাউন্ডেড, মানে যখন ওই ঘটনা ঘটছে আমি পুরো কি মানে ইটস সো সুরিয়াল না, হুম হুম মানে কোনোটা একটার সাথে আগার সাথে মাথা নাই, মাথার সাথে আগা নাই, এইরকম অবস্থা। তারপরে আমি ওনার একটা মেসেজও দিছি যে মানে আপনার যদি কিছু বলার থাকতো তাহলে আপনি তো ডাইরেক্ট আমারই বলতে পারেন। সেই মেসেজটা ভদ্রলোক দেখছে, মানে সিগনালে তো ইয়ে আসে, রেড আসে, উত্তর দেয়নি। ওকে, আচ্ছা। তারপরে ওর অ্যারাউন্ড দ্যাট সেম টাইম উনি এক করলো কি, উনি একটা ভিডিও বানাইছে। এনিওয়ে হি ইজ নট এ জার্নালিস্ট, হি ইজ এ পোলেমিসিস্ট। কি করতেছে, বিপ্লব করতেছে না করতেছে ওইটা হিজ 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 ইয়ে। তো
ওই ভিডিওটাতে সম্ভবত এইরকম একটা লাইন ছিল যে বাংলাদেশের রিজার্ভ আবার লুটপাট হয়ে গেছে, চুরি হয়ে গেছে, রাইট? সো এটা মানে দ্যাট ওয়াজ দ্য পেগ আইটেম, হ্যাঁ। তো মানুষ আমাকে অনবরত মেসেজ পাঠাচ্ছে, মানে হয় না ফেসবুকে যে ভাই এই ঘটনা, এটা আপনি কিছু বললেন না, এটা আসলে কি হয়েছে। তো যারা আমার কাছে জানতে চাইতেছিল তারা আমাকে কোনো একটা পত্রিকার লিঙ্ক দিচ্ছিল, টিবিএস বা এই টাইপের বা অন্য কিছু একটা, এবং একটা ফেসবুক স্ট্যাটাস, মানে পিনাকি ভট্টাচার্যের ভিডিও বা এইটা বা ওইটা এরকম কোনো মানে I was not asked to comment on Pinaki Bhattacharya's claim. Okay. I was asked by some of the members of the public যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ নাকি আবার চুরি হয়ে গেছে। আবার চুরি হয়ে গেছে মানে ওই যে লেজারাস কাহিনী, যে একবার চুরি হয়েছিল ওইভাবে আবার চুরি হয়ে গেছে নাকি। তো আমি তখন, আমার অত সময় ছিল না, আমি কোন একটা প্রজেক্ট নিয়ে খুব বিজি ছিলাম, মনে হয় আয়নাঘর বা এই টিভির কিছু। তখন আমি লিখছি যে এরকম কিছু হয় না, এটা একটা ভুয়া ঘটনা, এইগুলা কে ছড়ায়, এইগুলো গুরুত্ব দেওয়ার কিছু নেই। ওমা, আমি মানে স্ট্যাটাসটা দেওয়ার পরে পরপর পরপর করে কমেন্ট, এই এটা তো পিনাকি ভট্টাচার্য বলছে, এইটা তো পিনাকির কমেন্ট, এটা তো পিনাকি। তাহলে তো চিন্তা করতেছি, আচ্ছা এই উনি আবার কোথায় কি বললো, কারণ আমি ওনার ভিডিও দেখি না জেনুইনলি, মানে আমি কখনোই, আমি ইউটিউবে খুব কম ভিডিও দেখি। তো এরপরে উনি আবার নিজে এসে হাজির, তাসনিম খলিল তো দেখি আমাকে চ্যালেঞ্জ করে বসলো, আমাকে কি আওয়ামী লীগের পান্ডা কি, মানে এইভাবে আবার মানে পলিটিক্যাল, এই যে এগেইন লাইক দ্য গ্র্যান্ড ইমেজ হি হ্যাজ অ্যাবাউট হিমসেলফ, যে উনি ভুল বললেও ওনাকে নিয়ে কিছু বলা যাবে না, এন্ড অল দ্যাট। তারপরে তো যা হইলো পুরো ঘটনাটা তো দেখলি। এবং আই ওয়াজ রিয়েলি অফেন্ডেড বাই দ্য সিরিজ অফ এবিউজ হি সাবজেক্টেড ইন হিজ ভিডিওস। আমি খুবই, মানে এইগুলো খুবই কষ্টদায়ক আসলে। মানে আমি যতদূর সম্ভব আমি ইগনোর করার চেষ্টা করি বা করছি, বাট উনি তো এক সময় তো গেছে, উনি দিনের পর দিন খালি আমার নিয়ে ভিডিও, হ্যাঁ, আচ্ছা। ভিডিও বানায়, আবার সেই ভিডিও থেকে ক্লিপ কেটে কেটে ওনার লোকজন আবার আমার ফেসবুক, ঠিক আছে, যে পিনাকি দা আপনাকে নিয়ে এইটা বলেছে, হ্যাঁ। আবার ওই যে মানে কিছু তো লোকজন আছে, ধরেন আওয়ামী লীগের লোকজন, ওরা তো আরো মজা পায় যে এই যে দুইটার মধ্যে লাগাই দিছি, হ্যাঁ। তো ওইগুলো আবার ছাত্রলীগের ছেলেরা এসে আবার কমেন্টও করে। তো আমি কমেন্টের ধারা দেখে একসময় বুঝতে পারতাম যে এটা এখন কোন এটা জায়গা থেকে। এটা মানে কি তাহলে তাসনিম ভাই, মানে কি অল ব্রিজেস হ্যাভ বিন বার্নড নাকি সাম ব্রিজেস আর স্টিল লেফট? Shafayat, let me put it this way: the people who tortured me, some of them now talk to me regularly. ঠিক আছে, আমার আমার আমি আমি I, like these kind of shitty things are a burden. I don't want to. These are stones I do not want to carry in my heart. Okay, বাট পিনাকি ভট্টাচার্য আমার সাথে যেটা করছে সেটা একেবারেই ভালো করে নাই। পিনাকি ভট্টাচার্য আমাদের অনেক বন্ধু বান্ধবদের সাথে যেটা করছে সেটা একেবারেই ভালো করে না। হ্যাঁ, আমি আমি নাম বলতেছি না। আমাদের মানে যে মানুষটা তাকে বাংলাদেশ ছাড়তে বা বাংলাদেশ থেকে ইয়ে করতে অন্যতম অ্যাসিস্ট্যান্স ছিল তার, সেই মানুষটার পর্যন্ত সে ভয়াবহ ক্ষতিগ্রস্ত করছে। এবং এই এই লোকটা, আমি নাম বলতেছি না, বাট এই লোকটা এই জিনিসটা নিয়ে কোথাও কোনো পাবলিক কথা বলে নাই, ঠিক আছে। খালি সে বলছে যে আমি দাদাকে নিয়ে কিছু বলবো না, বাট সে এই এই কাজটা করলো, ঠিক আছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন, ওই মানে ওই ওই ভদ্রলোকের অপরাধটা কি ছিল? উনি আমার কোনো একটা ফেসবুক পোস্ট শেয়ার দিছিল, মানে এই জন্য আমি বলবো যে পিনাকি ভট্টাচার্য, আই উইশ হিম ওয়েল, বাট উনি আসলে, উনি ডাক্তার মানুষ, এখন আমি আবার অ্যাসেসমেন্ট দিয়ে বসাটা ঠিক হবে না, বাট আমার মনে হয় উনি 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 একটু ডাক্তার ডাক্তার দেখানো উচিত। বাট এনিওয়ে, উনি আমি না, হ্যাঁ, আমার আমার এখানে বীজ বীজ আমি বানাইও নাই, আমি বার্নও করি নাই, এটা হুদার খামোখা ভাই, আমি একেবারে, আপনারা জিজ্ঞেস আচ্ছা, করেন বলে আমি না বলছি। না ঠিক আছে, আমরা দুই পক্ষের বক্তব্য শুনলাম, যে যেহেতু আমাদের চ্যানেলে আসছিল এবং আপনার হুম কথা উল্লেখ করছে, আপনি হুম আসেন একটা জিজ্ঞেস করলাম আমরা। তো হুম আমরা হুম, একটু চেঞ্জ করি একটু টপিকটা, আমরা হ্যাঁ সরি। এই নিও এথিজম নিয়ে আপনার বক্তব্য জানতে চাই, যে আপনার এটা নিয়তি। খুবই ইন্টারেস্টিং টপিক আপনার জন্য হবে, কারণ ওয়ার অন টেরর আসলো, আমার আইডিয়া যেটা, যে তখন একটা, আপনি যেহেতু এই লাইনে কাজ করেন, এই আই থিংক ইউ শুড, আপনি অলরেডি জানেন হয়তো,
অনেক ফান্ডিং গেছে যে এই ধরনের ঘৃণা ছড়ানোর কাজে, এন্ড ইউ নো অ্যাবাউট ইট অল অফ দিস, যে কিভাবে আপনার ইন্টারন্যাশনালি এই ইন্ডিয়া থেকে তারপর ইসরায়েল থেকে এরা মানে বিপুল পরিমাণ টাকা ছড়ানো হয়, এবং এদের রিক্রুটও ছিল, যেই কারণে এখন আপনি দেখবেন এই 2017-18 পর থেকে যখন আপনার এই ওয়ার অন টেরর আস্তে আস্তে শেষ হয়ে আসলো, এখন কিন্তু সেই ঘৃণার স্রোতটা আমরা অনেক কম দেখতে পাই। রিসেন্টলি শুরু হয়েছে গত 6 মাস ধরে, বাট ওইটা অনেকটাই কমে গেছিল, আপনি খেয়াল করছেন হয়তো। তো এখন এই ঘৃণার স্রোতের যারা যারা সার্ভ করছে, যারা ওই ফোর হোর্সম্যান অফ দ্য নিউ এথিজম ছিল আপনার, ইসের কি বলে, স্যাম হ্যারিস, তারপর যে আপনার ক্রিস্টোফার ডকিন্স, হিচেন্স আর ডেটন। হিচেন্স, আর যে রিচার্ড ডকিন্স। তো এই স্যাম হ্যারিস, রিচার্ড ডকিন্স, দে কাম আউট অ্যাজ আপনার হোয়াইট ন্যাশনালিস্টদের মানে ক্লোজ অ্যালাই হিসাবে তারা আসছে। এই যে ডাউন টার্নটা আপনি কিভাবে দেখেন, যে এতগুলা এই আপনি গত 20 বছরে সবই দেখছেন মোটামুটি, এবার আপনি এদের উত্থানও দেখছেন, পতনও দেখতেছেন। আপনার আপনার অভিমত কি এ ব্যাপারে? আহ, অভিমত হলো গিয়ে যে আই এম এ বিগ ফ্যান অফ ক্রিস্টোফার এন্ড আই হেট ডকিন্স এন্ড স্যাম হ্যারিস। আর 4 নম্বর যে ছিল, ওর কোনো কিছু আমি কখনো পড়িনি, ঠিক আছে। আচ্ছা। আহ, এখানে একটা খুব ইন্টারেস্টিং একটা হিস্ট্রি আছে। আই ডোন্ট আইডেন্টিফাই মাইসেলফ অ্যাজ বিলঙ্গিং টু দ্য নিউ এথিস্ট স্ট্র্যান্ড অফ ইট। হ্যাঁ, আচ্ছা। I am an atheist and I'm a very at a philosophical level. I belong to the very old school of atheism. হ্যাঁ, ওইটা এখন আরেক আরেক বিশাল অ্যাগনস্টিক না discussion. এথিয়েস্ট একদম, যে আপনি? I'm atheist. I'm not agnostic. I'm atheist. আচ্ছা আচ্ছা, ইউ ডোন্ট বিলিভ যে গড এক্সিস্টই করতে পারে না, মানে আপনি? I don't believe. I don't believe. And আচ্ছা। actually, I mean, as it না, happens, I mean that my philosophical position very much influenced by an Islamic Muslim philosopher. But anyway, ওইটা বললে এখন আবার এক দাঙ্গা লেগে যাবে। ওই হ্যাঁ হ্যাঁ। uh, I am atheist and strongly, but I don't subscribe to the neo atheistic strand of it. এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস ছিল, আপনি যদি ফেরত যান, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এক সময় ইসলাম এবং মুসলিমকে অ্যাটলিস্ট রিলেটিভলি নিউ তারা পছন্দ করতো, রাইট? একটা মাঝখানে একটা পিরিয়ডে। এবং তখন বেসিক্যালি হোয়াট উই আন্ডারস্ট্যান্ড নাও অ্যাজ anti-religious, anti-Muslim bigotry had a history in the Soviet Union. Okay? হুম। মানে এখনো আপনি যদি দেখেন যে রাশিয়ান এপোলজিস্টদের লেখা টেখা, হ্যাঁ, মুসলমানদেরকে মারতেছে, সবগুলো হলো গিয়ে টেরোরিস্ট, এইভাবে একটা বলে। হ্যাঁ, ওরা তো সব ধর্মকেই মানে ঘৃণা করতো, ধর্মকে সব পুরো মানে না চার্চ সব, সবই করে ফেলছিল। হ্যাঁ, কিন্তু এর মধ্যে একটা ছিল যে তাদের আবার হিস্টোরিক্যাল রিজনসে তাদের সাথে আবার ধরেন টার্কিক যে ইয়েটা ছিল, আই মিন ইট ওয়াজ এ টার্কিশ এম্পায়ার, ওই সাইডে নর্দার্ন ককেসাসের ওই পুরে। তো দে হ্যাভ হ্যাড এ ভেরি ব্লাডি হিস্ট্রি। হ্যাঁ, তো ওইখানে বাই ডিফল্ট এই ব্রাউন স্কিন আরব টার্কিক এদের প্রতি এক ধরনের ঘৃণা ছিলই। হ্যাঁ, এবং বাংলাদেশে আমরা যেটা দেখি যে বাংলাদেশের যে মানুষের, শিক্ষিত সমাজের যে রাজনৈতিক চেতনার যে বিকাশটা যেটা হয়, ওইটা কিন্তু ইট ইজ ইট 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 ডাজ নট হ্যাভ ইটস রুটস ইন ওয়েস্টার্ন লিবারাল ফিলোসফি। ইট হ্যাজ ইটস রুটস ইন ওই আপনার সোভিয়েত ইউনিয়নের যে দেশগুলো। কারণ আমরা ছোটবেলা, ফর এক্সাম্পল, প্রগতি প্রকাশনী, রাদুগা প্রকাশনী, হ্যাঁ, এগুলোর বই পড়তাম, এবং ওইগুলো হলো গিয়ে আমাদের কাছে মোরাল মহান আইডিওলজি হলো গিয়ে ওইগুলা ছিল, রাইট? এবং ওইগুলোর মধ্যে চাইনিজ পাবলিকেশন ছিল, চাইনিজ অত ছিল না, মানে চাইনিজদের তো তখন টাকা, কিন্তু বামপন্থীদের মতো বিশাল একটা প্রভাব হ্যাঁ মানে ছিল। না, আপনি যেমন আপনারা প্রোগ্রেসিভ বলতেছেন, আমি জানি না এটা কি বাংলাদেশ, না না, আমরা লেফট লিনিং মানে ইউএস হ্যাঁ, প্রোগ্রেসিভ বা আচ্ছা। বাংলাদেশের মানুষের জিনিস খেয়াল করবেন, দুইটা শব্দ বাংলাদেশে খুব ইউজ হয়, একটা হলো প্রগতিশীল আর আরেকটা হলো প্রতিক্রিয়াশীল। জি, এইগুলো কিন্তু ওয়েস্টার্ন লিবারাল ফিলোসফির ওয়ার্ড না, এগুলো হলো গিয়ে আপনার ওই কমিউনিস্ট ফিলোসফির ওয়ার্ড, অথরিটেরিয়ান কমিউনিস্ট ফিলোসফি। আপনি যদি বিপ্লব
রেভলিউশনের সাথে থাকেন আপনি প্রোগ্রেসিভ, হুম আর আপনি যদি প্রতি বিপ্লবী হন তাইলে আপনি প্রতিক্রিয়াশীল। তো প্রতিক্রিয়াশীল শক্তিকে মসজিদের মোল্লাটা বা গির্জার পাদ্রিটা হলো গিয়ে প্রতিক্রিয়াশীল শক্তি, ঠিক আছে? হুম 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 সো বাংলাদেশের বা সাউথ এশিয়াতে এই যে একটা অ্যান্টি রিলিজিয়াস যে বিষয়টা, দেখেন সেকুলারিজম আর অ্যান্টি রিলিজিয়ন দুইটা ডিফারেন্ট জিনিস, রাইট? হুম হুম ওই জায়গায় ইভেন চায়নাতে দে আর ভেরি অ্যান্টি রিলিজিয়াস, সোভিয়েত ইউনিয়ন ওয়াজ ভেরি অ্যান্টি রিলিজিয়াস, ঠিক। ওয়েস্ট অন দ্য আদার হ্যান্ড ইজ ভেরি much on the secular side of the, except few countries like France, for হুম হুম example. United States, for example, রাশিয়া তো এখানে আছে। তো I mean, it is, I mean, secularism actually means freedom of religion, and let's ওইটা। তো আমার কাছে যেটা মনে হয় যে এই স্যাম হ্যারিসদের যে প্রজেক্টটা ছিল সেটা হলো গিয়ে যে ইট ওয়াজ টার্গেটেড at মুসলিমস ইন এ ওয়ে। আপনি দেখবেন যে মুসলমানদের বিরুদ্ধে বা মুসলিম সোসাইটির বিরুদ্ধে আহ, তাতে কিছু পয়েন্টের মধ্যে একটা বড় পয়েন্ট ছিল উইমেন্স রাইটস। হুম। হুম কিন্তু স্যাম হ্যারিস এবং রিচার্ড ডকিন্স দুইটাই হলো গিয়া বিভৎস ধরনের মিসোজিনিস্ট। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে ওদের হ্যাঁ, হ্যাঁ। লেখাপত্র আছে, হুম ওদের হুম লেখাপত্র বিভৎস ধরনের মিসোজিনিস্ট। এবং ওদের সাথে আমার আমার ফ্রেন্ড হলেন গিয়ে অফেলিয়া বেনসন। ইনফ্যাক্ট আমি একটা জার্নালের যখন এডিট করতাম উনি এডিটোরিয়াল বোর্ডে ছিল। ওনাদের সাথে যেমন রিচার্ড ডকিন্স এর মানে কয়েক বছর ধরে দ্বন্দ্ব চলতেছিল, বিকজ সে হলো গিয়ে একটা কুৎসিত ধরনের নারীবাদ বিদ্বেষী একটা লোক। অথচ মানে যখন সে বই লিখতেছে বা মানে কথা বলতেছে তখন যে মুসলমানরা তাদের নারীদেরকে খুব ইয়ে করে মানে অত্যাচার করে, একেবারে মিথ্যা কথা না, সেটা হিন্দুরাও করে, সেটা বুদ্ধিস্টরাও করে, করে সেটা খ্রিস্টানরাও করে, করে। নাস্তিকরাও করে, হ্যাঁ হ্যাঁ। ওইটা অন্য বিষয়। তো এইটা আসলে একটা ডেফিনেটলি ইট ওয়াজ এ প্রজেক্ট যেখানে ইউ হ্যাভ টু বি, মানে ওই যে আগে এক সময় ইসলামের প্রতি তাদের একটা পছন্দ ছিল, মানে আফগানিস্তানে এই যে আপনার কোটি কোটি ডলারের ওয়েপেন তো দিছে তারা, এবং তখন তো এবং সৌদিদের ওহাবি যে ফিলোসফি, যেটা আসলে সাউথ এশিয়ার ইসলাম না কিন্তু, হ্যাঁ, হুম এইটা এক্সপোর্ট হয়েছে কখন, কোন সময়টা, 80 যেটা, দশকে সবেন হ্যাঁ, দিকে। যেটা যেটা পরে দেখা গেল গিয়ে যে আচ্ছা পরে এখন আল কায়দা, ওসামা বিন লাদেন, এটা সেটা অনেক কিছু বাইর হইলো, রাইট? হুম বাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দোজ ডেজ, হ্যাঁ, এবং ওইখানে একটা ইন্টারেস্টিং জিনিস ছিল যে আরব লেফট ন্যাশনালিজমকে ঠেকানোর জন্য দ্য ওয়েস্ট নিডেড ইসলাম। হ্যাঁ তখন ইসলাম তাদের খুব পছন্দ ছিল, হুম বাট এর পরে যখন, হ্যাঁ, যখন পরে জিনিসটা চেঞ্জ হলো, দে so this whole, Richard Dawkins and Sam Harris kind of people, I mean, they were part of that project. মানে এক বন্ধুত্বপূর্ণ একটা কমিউনিটিকে আপনি কয়েক বছরের মধ্যে শত্রু বানায় ফেলতে হবে, হ্যাঁ। হুম কারণ এক সময় আপনি আপনি মানে বড় বড় আপনার মানে বিভিন্ন ধরনের মিডল এজেস এর বিভিন্ন মুসলিম ফিলোসফার কে তো ওয়েস্টে এক সময় সেলিব্রেট করা হতো। এখনো করে, ইবনে সিনা, রুমিকে করে। আল না আল ফারাবি, এটা ওইটা, ওই যে ইবনে রুশদ ফর অ্যালগরিদম এক্সাম্পল, যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার যে তো এগুলা এখনো করে, বাট তখন আরো বেশি করা হতো। তো হঠাৎ করে রাতারে তখন দেখেন, তখন শত্রুটা ছিল গিয়ে আপনার রাশিয়া, সোভিয়েত ব্লক, সোভিয়েত সোভিয়েত ব্লক। ব্লক, হ্যাঁ হ্যাঁ। এবং দে আর হোয়াট ইন দ্য আমেরিকান মাইন্ড, আপনারা তো, ও আচ্ছা, আপনি তো হলেন টরন্টোতে থাকেন, রাশিদ, জি in the American mind those are the godless red Soviets, right? ওই সময়কার ছায়াছবি বিভিন্ন বলিউড ফিল্ম টিল্ম দেখেন, হুম হুম হ্যাঁ, তখন তাদের মিত্রকে, তখন কিন্তু তাদের মিত্র হলো গিয়ে ওই যে সৌদি আরবের যে বাদশাটা, সে হলো গিয়ে ইসলামের জন্মভূমির বাদশা, সে, রাইট, হুম ওরাই রাখছে, হ্যাঁ। সো এইটা এত, আমি এত কাহিনী বললাম কেন, কারণ ইট ওয়াজ নট সো লাইক স্ট্রেট ফরওয়ার্ড। যদি প্রথম থেকেই দেখেন, এথিজম বা অ্যাগনস্টিসিজম বা যাই বলেন, দিজ আর ভেরি বেসিক ফিলোসফিক্যাল পয়েন্টস, হুম হ্যাঁ। আপনি যদি আস্তিক হইতে চান, মানে হইতে চান, সবাই তো আস্তিক হয়ে জন্মায় ফ্যামিলি সূত্রে, রাইট,
it would not take you more than, I think, 10 pages of reading, deep reading. হ্যাঁ, আবার কেউ যদি মানে নাস্তিক হয়ে যায়, ওইটাও ওই 10 পাতার বেশি পড়তে হয় না। দ্য বেসিক আর্গুমেন্টস আর ভেরি ভেরি বেসিক। হ্যাঁ, I'm not going into that now, বাট ওইটার জন্য আপনার এই যে 14টা বই গডডিলি লিখতে হয় না। একটা পর্যায়ে আমরা যেটা দেখলাম যে নাস্তিকতাটা হয়ে গেছে একটা ব্যবসা, রাইট? এবং এই ব্যবসাটা অলরেডি যে মার্কেটটা ছিল ওই মার্কেট মোটামুটি রিচ করে ফেলছে এবং এটার আর কোনো পটেনশিয়াল নাই, রাইট? সো এখন তারা দেয়ার গোয়িং টু স্যাম হ্যারিসের অবস্থা তো খুবই জঘন্য, মানে বেচারা, ওর তো আসলে ওর কয়েকটা, আমার মরিয়ম নামাজি আমার ফ্রেন্ড, মরিয়ম নামাজির সাথে ওর একটা পডকাস্টে তুমুল তর্ক হচ্ছিল, ঠিক আছে? মরিয়ম নিজেও ভিরুলেন্টলি লাইক এন্টি রিলিজিয়াস, হ্যাঁ, কিন্তু সে আবার খুবই প্রো ইমিগ্রেন্ট এন্ড অল দ্যাট। সো ওর সাথে তখন ওইটা নিয়ে লাগছে এবং আমি শুনতেছিলাম দ্য কাইন্ড অফ লাইক রিয়েলি ডেসপিকেবল থিংস স্যাম হ্যারিস নাও সাবস্ক্রাইবস টু, অর অ্যাকচুয়ালি হি অলওয়েজ করছে। হ্যাঁ, কিন্তু ওই সময় তো তার দরকার ছিল, he was, Dawkins and Sam Harris were preaching to the uneducated brown man, right? I mean, that was their constituency, এবং বাংলাদেশেও ওইরকম প্রচুর মুরিদান তারা জোগাড় করতে পারছিল। হ্যাঁ, বাট এখন তো ওই মুরিদান আর তাদের দরকার নাই। এখন তাদের they need the white man in the না, West. মানি ড্রাইড আপ, ওই টাকাটা তো আপনার ড্রাই আপ হয়ে গেছে। ওইটা নাই। তো ওদের যে আপনার যে এই যে এদের হলো, ওরা কেন হোয়াইট দিকে মানে আপনি নিউ এথিস্টদের আমি খুব ইন্টারেস্টিংলি ফলো করি, আমার পার্সোনাল ভেরি ইন্টারেস্ট আছে। তো ওদের এক ফ্র্যাকশন চলে গেল লেফটের সাথে, দে আর রিয়েল প্রগ্রেসিভ। আপনিও সেই স্ট্রিমে আমি ধরে নিতেছি। তো এখন তারা এই যে যেমন প্যালেস্টাইনের পক্ষে তারাই করতেছে, আর এই দিস গাইজ দে বিকাম হোয়াইট ন্যাশনালিস্ট, ট্রাম্প, লাইক প্রো ট্রাম্প, তারপর অলমোস্ট লাইক রেসিস্ট, তারপর যে এই যে মিসোজিনিস্ট যেগুলি বললেন। যেমন একটা এক্সাম্পল দিই, বিলমারুদ্দিন বলতেছে যে তোমরা গাজার কথা বলো, গাজাতে এত মানুষ মারা গেছে, তাই তুমি কি জানো তো এখানে যে তারা কিরকম অ্যান্টি এলজিবিটি কিউ, কিভাবে তারা উইমেনদের ট্রিট করে, এদের কোনো অ্যাজ ইফ যে এলজিবিটি কিউ রাইট যদি তারা না দিতে থাকে তাহলে তাদের মারা যায়, অথবা মানে পুরো ব্যাপারটাকেই মানে ঘুরাই ফেলো যে ওরা একটা বর্বর হোয়াট এভার, বাট ওদের উপরে যে জেনোসাইডটা হইতেছে সেটা জাস্ট ঢেকে ফেললো। তো এটা তো প্রোগ্রেসিজম না, এটা তো কিছুই না, এটা জাস্ট হলো কলোনিয়াল মাস্টারের একটা তার মানে ওইরকম একটা ঘটনা। তো এরা কেন হোয়াইট ন্যাশনালিজমের দিকে যেতেছে, এটার কোশ্চেনটা ছিল। দেখেন, এখানে হলো গিয়ে দুই ধরনের যে পলিটিক্সটা কাজ করে, এবং আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ গাইজ, বিকজ এই বাংলা ভাষায় এই ধরনের আলাপ করার সুযোগ আমার কখনো হয়নি। হ্যাঁ, সো আই থিঙ্ক দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম ইউ আর আস্কিং মি অ্যান্ড গিভিং মি দ্য স্পেস টু ডু দ্যাট। বাংলাদেশে তো নাস্তিক মানে হলো গিয়ে একটা মানে মহাভয়ঙ্কর শয়তান। হ্যাঁ, না আপনার গণনার মধ্যে নাই, আমি লার্জার পাবলিক। হ্যাঁ, নাস্তিকতার মধ্যে আবার দুইটা ভাগ আছে, সবসময় বেসিক দুইটা ভাগ আছে, কারণ নাস্তিকতার সাথে এজ আই সেড ইটস এ ভেরি ফিলোসফিক্যাল পজিশন। এখন আপনি নাস্তিক হইতে গেলে আপনার যে প্রথম ট্রিগারটা বিভিন্ন ভাবে হয়। হ্যাঁ, একটা হয় যে আপনি খুব সায়েন্স পড়তেছেন, রাইট? And then you go in a very it's part of your scientific inquiry, যেটা ধরেন রিচার্ড ডকিন্স এর মতো লোকের হয়, তার তো জীবনে আর কোনো চ্যালেঞ্জ নেই, সো ওই রাস্তা ধরে he loses his faith in religion or whatever, in God or what. আবার বাংলাদেশের মতো জায়গায় আপনি যদি আরজালি মাতব্বরের কথা ধরেন, হ্যাঁ, আমি তো মনে করি he has in many ways he has deeper insight to life and philosophy than even compared to Dawkins. বাট আরজালি মাতব্বরের নামে এখন বাংলাদেশে আপনি কয়টা, আপনি যে নাস্তিক পোলাপাইনের কথা বলতেছেন, এর ন্যাচারাল কিউরিওসিটি ছিল না, মানে যে আপনি যেটা বললেন আর কি। না, আরজালি মাতব্বরের ঘটনাটা আমি একটু সময় নিয়ে বলি, এখানে ওনার রচনাবলীটা আমার এখানে আছে।
ওনার কিউরিওসিটিটা শুরু হয়েছে যে উনি ওনার মায়ের জানাজা পড়াইতে চাইছিল বা কিছু একটা, মানে ওনার মা মারা গেছে, দেন দেয়ার ওয়াজ সামথিং ইন দ্য রিলিজিয়াস ডিক্টাট যেটা প্রবাবলি ছিল, আসলে ইসলাম বলেও নাই, বাট মোল্লারা বানাইছে বা কিছু একটা, আহ, সম্পত্তির ভাগাভাগি বা মায়ের, ও না, উনি একটা ছবি তুলতে চাইছিল, ওনার মা মরে যাওয়ার পরে উনি একটা ছবি তুলতে চাইছিল, সামথিং লাইক লাইক দ্যাট। ওই যে একটা করতে পারে নাই একটা ছেলে, এবং একটা ইনজাস্টিস, এ কেস অফ ইনজাস্টিস হ্যাপেন্স, অ্যান্ড দ্যাট জাস্ট ফ্লিক্স এ সুইচ ইন দিস কিড। হ্যাঁ, ইয়াং একটা কৃষক, কেন আমি আমার মায়ের ছবি তুলতে পারবো না কেন? হুম আমার মা মারা গেছে, আমি একটা ছবি স্মৃতি রাখতে চাই। তখন সে পড়তে শুরু করলো। হ্যাঁ, সো ওই যে সোশ্যাল জাস্টিস, ইনজাস্টিস, সোসাইটি, কালচার, এগুলা এই এই লাইন অফ ইনকোয়ারির সাথে ওতপ্রোতভাবে জড়িত, রাইট? তখন গিয়ে আপনি যখন মানে নাস্তিকতার ক্ষেত্রে আপনি দুই ধরনের লাইন নিতে পারেন ডেফিনেটলি। ইউ ক্যান অলসো সে যে মানে ওয়ার্ল্ডে প্রচুর অত্যাচার, অনাচার, জুলুম যেটাকে বলে সেটা কিন্তু ধর্মের নামেই হয়। হুম হয় ধর্মের নামে হয়, অথবা ধার্মিক যে মানে ক্লার্জি যেটা আছে, ধর্মগুরু যারা আছে, তারা এটাতে ইন্ধন দেয়। বাংলাদেশেও এটা আমরা দেখি কিন্তু, ঠিক আছে? তখন আপনি বলতে পারেন যে একটা নন রিলিজিয়াস পজিশন উইল ট্রাই টু ফাইট এগেনস্ট দ্যাট, উইল ট্রাই টু ফাইট ফর জাস্টিস। হ্যাঁ, আবার আরেকটা পজিশন হলো খুবই আইডেন্টিটি বেসড। হ্যাঁ, আমি নাস্তিক, আমি তোমার থেকে খুব বেশি জানি, আমি খুব বড় পণ্ডিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ রাইট ঠিক আছে। রাইট রাইট হ্যাঁ, আমি খুব বড় পণ্ডিত। আলটিমেটলি ওই যে যেমন গড ডিলিউশন, আপনি ঠিক আছে, আপনি বলতে পারেন, আপনার মাথায় থাকতে পারে যে ইট ইজ এ ডিলিউশন। হ্যাঁ, বাট এই ডকিন্সের কথাবার্তা যদি আপনি দেখেন, সে কিন্তু মানুষকে খুবই তুচ্ছতাচ্ছিল্য করে। তুমি তুমি মানে গডে বিশ্বাস করো, এর মানে তো তুমি খুব মানে তুমি কিছু জানো না, তুমি স্টুপিড, রাইট? অ্যান্ড দ্যাট ইজ এ পজিশন অফ পাওয়ার কিন্তু। হুম তো দুই ধরনের নাস্তিকতা হয়। একটা নাস্তিকতা হলো গিয়ে একেবারে মানে আপনি যেটাকে বলে একেবারে গ্রাসরুটস এর সাথে আপনি নিজেকে আইডেন্টিফাই করবেন, আই এম দ্য আন্ডারডগ, রাইট? হুম আর আরেকটা হলো যে আমি হইলাম গিয়ে বা দেখো আমি সব জানি বুঝি, তুমি তুমি হইলে গিয়া একটা, নার্সিসিস্টিক পজিশন যেটা। হ্যাঁ। সো এইটা দুইটা পজিশন থাকে। সো আপনি যাদের কথা বলতেছেন তারা তারা মেজরিটেরিয়ান হবে না কেন? কারণ তারা তো নিজেদেরকে ওইভাবেই দেখে, তারা তো দে আর দ্য ফেয়ারার রেস, সে তো ফেয়ারার রেস, সে তো বেশি বুদ্ধিমান, রাইট? তার কাছে তো অন্য যারা আছে, অন্যান্য যে লোকগুলো আছে, তারা তো আসলে দে ডোন্ট ম্যাটার, রাইট? আর ফিলিস্তিনের ক্ষেত্রে একটা জিনিস যেটা একটা মিসকনসেপশন, এটা ওয়েস্টার্নাররা ইচ্ছা করেই সবচেয়ে বেশি ইয়ে করে। ফিলিস্তিনের তো শুধুমাত্র তো মুসলমান না, ফিলিস্তিনিদের মধ্যে নির্যাতিতদের একটা বড় সংখ্যা হলো গিয়ে আপনার খ্রিস্টিয়ান, সবচেয়ে বড়। আর এখানে আরেকটা জিনিস আছে, ওইটা এখন আলাপ অনেক লম্বা হয়ে যায়। এই এটা পরে ইসরায়েল কভার রাষ্ট্র, করবো আমরা, হ্যাঁ, অসুবিধা নেই। ইসরায়েল রাষ্ট্রের সাথে যে ফিলিস্তিনের যে সমস্যা, এবং এইটাতে আমেরিকার যে ভূমিকা, ইহুদি ধর্মের ভূমিকা থেকে বেশি ভূমিকা হলো গিয়ে ইভাঞ্জেলিক্যাল ক্রিশ্চিয়ানিটির, জি ঠিক আছে? এক্স্যাক্টলি রাইট। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ, ওরা চায় যে এক্স্যাক্টলি, জিসাস ক্রাইস্ট ফেরত আসুক। রেজারেকশন অফ জিসাস হ্যাঁ, ক্রাইস্ট। হ্যাঁ না এইটা যেমন একটা ছিল বাংলাদেশে যেমন এখন আপনি কি মুসলমান তাহলে ফিলিস্তিনকে সমর্থন করেন, কিন্তু আলটিমেটলি ওয়ার্ল্ড ওয়াইড একটা ইন্টারেস্টিং জিনিস হলো ফিলিস্তিনিদের সবচেয়ে স্ট্রংগেস্ট সমর্থক হলো গিয়ে ইহুদিরা, হ্যাঁ মুসলমানরা না, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, এইসের ওয়েস্টার্ন ইহুদির, জুইশরা, ওয়েস্টার্ন জুইশ ফর জিনিস পিস এই ধরনের হ্যাঁ, আর সংগঠন, আপনি ফিঙ্কেলস্টাইন। ফিঙ্কেলস্টাইন তো মানে অসাধারণ, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? ফিঙ্কেলস্টাইনের যে হলোকস্ট ইন্ডাস্ট্রি যেটা, ওইটাতে তো ফিলিস্তিনের নাম মনে হয় 5 বার আছে, হ্যাঁ হ্যাঁ হাইয়েস্ট। সে তো একেবারে মানে আমেরিকান জিওয়ারিরে ধুয়ে দিছে একেবারে, ঠিক রাইট? ঠিক ঠিক। সো অথচ আপনি কয়টা কয়টা মুসলমান স্কলার আপনি দেখাতে পারবেন একটা এক্স্যাক্টলি, প্রপার, এটা একটা প্রপার একটা বিউটিফুল করবে? পয়েন্ট ইউ মেড, হ্যাঁ, বিউটিফুল পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, একটা একটা এই বাংলাদেশে বা অন্যান্য দেশে এই যে আপনার মানে মুসলমানদের আনফরচুনেটলি মুসলমানদের দৌড় হলো গিয়ে ওই যে কোকা কোলা পর্যন্ত,
হ্যাঁ, একটা 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 ভালো একটা এসে আমি এখন পড়ি, বাট এটা তো লিখতে পারতো না। এবং হ্যাঁ, আমাদের 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 এত বড় একটা দেশ, হ্যাঁ, আমাদের দেশে ওইরকম বাংলাদেশে একটা ভালো ভালো একটা লেখা, বাংলায় একটা লেখা আমি এখন পর্যন্ত দেখিনি। হ্যাঁ। না না, আপনি যদি খুঁটি বাইন্ধা তারপর আপনি যদি আপনি বললেন যে আমি ওয়ার্ল্ড, তাহলে তো আর আপনি হুম আর কোথাও যে নেই, ও আপনি যে হুম। চক্করি কাটতে, তো হ্যাঁ, খুঁটি তো এক্স্যাক্টলি। আপনি হুম সত্য অনুসন্ধান করতে বাইরেছেন বা হুম ভালো লেখা হুম আপনি, কিন্তু আপনি হুম ধর্মবিশ্বাসকে হুম ভ্যালিডেট করার জন্য সবকিছু করবেন, তাহলে তো হুম। আপনি ওই ঘোড়ার আন্ডাই তৈরি করবেন। না, এটা হ্যাঁ। এখন অনেক প্রচুর প্রচুর জিনিস আমি একটা ফ্রাস্ট্রেশন থেকে বলি, কারণ হুম। এটা এটা খুবই আনফরচুনেট, খুবই খুবই আনফরচুনেট যে এই মিডল ইস্ট নিয়ে কিন্তু আসলে এই যে খুব একটা মুসলমান স্কলারদের কিন্তু কোনো কাজ নেই, বা মুসলমান বলতে মুসলমান ব্যাকগ্রাউন্ডের স্কলারদের, আনফরচুনেট। ঠিক আছে, আমরা মোটামুটি শেষের দিকে এসে পড়ছি। রাশেদ, তুমি যদি আমাদের আড্ডার কিছু মানে সংক্ষেপ কোয়েশ্চেন গুলো বলো, জাস্ট একটা কিউরিওসিটি থেকে। আমরা শেখ হাসিনাকে আজকে আমরা জানাই দিব, শেখ হাসিনা আপনি যদি দেখেন, আপনাকে নমস্কার, মুখ্যমন্ত্রীকে সালাম। ঠিক আছে, ভবিষ্যৎ মুখ্যমন্ত্রীকে তাসনিম ভাইয়ের প্রিয় খেলোয়াড়, প্রিয় মুভি, প্রিয় গান সম্পর্কে আমরা জানবো। ও শিট, ওকে। আমি খেলা দেখা ছাইড়া দিছি অনেক বছর হইলো। সেটা হলো গিয়ে ওই যে আমি ক্রিকেট দেখতাম, and আমি সাউথ আফ্রিকার ফ্যান ছিলাম। আচ্ছা। তারপরে তো একটা স্ক্যান্ডাল হয়ে গেল, ওই যে বিশাল স্ক্যান্ডালটা, এই বেটিং স্ক্যান্ডাল। তারপরে হ্যাঁ। তো এভরিথিং ফেল অ্যাপার্ট। এরপরে তো এখন দেখি ক্রিকেটের লাইক দ্য ফর্ম অফ ক্রিকেট আই ইউজ টু লাভ ইজ নট দেয়ার এনিমোর। সো Yeah, টেস্ট I ক্রিকেট। agree. I agree. I হ্যাঁ, don't watch cricket. না না, ইভেন ইভেন ওয়ান ডে ক্রিকেট, লাইক একটা সময় ওই যে আমি যে সময় রানাতুঙ্গা ধরেন শ্রীলঙ্কার ক্যাপ্টেন ছিল, তারপরে 90s এর ক্রিকেট, হ্যাঁ হ্যাঁ 90s এর। 90s এর কথা বলতেছে, হ্যাঁ। দ্যাট ওয়াজ লাইক দ্য গোল্ডেন এজ। হ্যাঁ, হ্যাঁ। এবং মজা লাগতো। এবং এখন কি প্রিয় হয়, ফাস্ট বোলার কে আপনি? Uh, I would not actually comment on this because, yeah, I mean, it's very traumatic. Let's not go into this. আচ্ছা, এখন এখন so, খেলার কথা আমরা দূরে রাখি। আমি খেলা টেলা এখন আর আচ্ছা, দেখিও না। তাহলে প্রিয় মুভি। আচ্ছা, প্রিয় মুভি আমার একটা না, আমি ডিস্টোপিয়ান ফিল্ম খুবই পছন্দ করি। সো হুম হুম। চিলড্রেন অফ ম্যান, আচ্ছা। অবভিয়াসলি। Okay, হ্যাঁ হ্যাঁ। ডিস্ট্রিক্ট 9, ডেফিনেটলি। okay, Contact. okay. সায়েন্স ফিকশন, Contact is not dystopian, but ডিস্টোপিয়ান সায়েন্স ফিকশন এটা, uh, হ্যাঁ। um, definitely Waterworld. Okay. আর ওয়াটার ওয়ার্ল্ড, হ্যাঁ, কেভিন Waterworld, কস্টনারের ওয়াটার ওয়ার্ল্ড। হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু ম্যাসিভ ফ্লপ হয়েছিল সেই সময়, এই জন্যই তো মেবি আমার এত নস্টালজিয়ার কারণে। পছন্দ। না আচ্ছা না, ইটস এ ব্রিলিয়েন্ট মুভি। আচ্ছা রাশেদ যে ওকে ওকে বলতেছে এর মানে কিন্তু হি আন্ডারস্ট্যান্ডস দ্য জনরা, আমার কাছে হচ্ছে। আর আচ্ছা। লাস্ট যেটা আচ্ছা, বলবো, ইট ডাজ নট ম্যাচ এট অল, ইট ইজ নটিং হিল। সো ইটস কমপ্লিটলি নটিং হিল, ডিফারেন্ট। ডিউ নটিং হিল, গ্র্যান্টেড, না ডিউ না, গ্র্যান্টেড নটিং ঠিক হ্যাঁ হিল। আছে। হ্যাঁ হ্যাঁ তাহলে কি হ্যাঁ। আপনি কি হোপলেস রোমান্টিক? I think ঠিক আছে। নটিং হিল তাসনিম ভাই, আমারও খুব আপনি প্রিয় মুভি, ইট আপনি ওয়াজ কি অ্যামেজিং। স্পেশাল ইফেক্ট প্রেফার করেন সিজির উপরে, রাইট? না, করি না, একেবারেই করি না। সে লাইক না, আমি চিলড্রেন অফ এই জন্যই ম্যানে ওয়াটার কিন্তু ওয়ার্ল্ডের সিজি কথা। নাই। হ্যাঁ Waterworld was not really. It was a set, but the story হ্যাঁ, was আমি very সেটাই বলতেছি, interesting. এটা স্পেশাল ইফেক্ট দিয়ে করা, এটাতে কোনো হ্যাঁ সিজি ছিল না। হ্যাঁ, ইটস আচ্ছা, অল হ্যাঁ ক্যামেরা অ্যাঙ্গেলস এন্ড অল হ্যাঁ, দ্যাট। এক্স্যাক্টলি। টিভি হ্যাঁ, সিরিজ, যদি কোনো টিভি সিরিজ কি দেখেন, মানে আহ, যেমন আপনাকে একটা রেকমেন্ড করতে পারি, পাতাল লোক, আপনি দেখতে পারেন, ইউ শুড ওয়াচ ইট, লাইক ইটস, আমি বলবো মানে সেরা একটা। এগুলো আমার খুব পছন্দ, মানে when I just want to ম্যাড ম্যাক্স, decompress. এটা তো ডিস্টোপিয়ান কিন্তু। হ্যাঁ, ম্যাড ম্যাক্স আচ্ছা ডেফিনেটলি। আর আরেকটা হলো সিরিজের মধ্যে আমার খুব পছন্দের একটা সিরিজ ছিল, 24, 24 আওয়ার্স নাকি একটা, ওই যে কেইফা ও হ্যাঁ, বুঝতে সাদারল্যান্ডের পারছি। একটা হ্যাঁ, সিরিজ। শোটার নামই 24। হ্যাঁ 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 24, হ্যাঁ ওইটার নামই ছিল হ্যাঁ, 24। নামই 24। হ্যাঁ ইয়েস, হ্যাঁ, প্রতিটা সিজন একটা দিন দেখাইতো, 24টা। এক্স্যাক্টলি। হ্যাঁ, কিফার সাদারল্যান্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওইটা আমার খুবই প্রিয় ছিল। বাট ওইটা নিয়ে কিন্তু একটা বাজে কন্ট্রোভার্সি আছে, জানেন? যে বলা হয় যে ওইখানে ফিজিক্যাল টর্চার গ্লোরিফাই করা হয়েছে। it was it was fun আমি watching, ঠিক আছে। সো আচ্ছা আচ্ছা। এইটা হলো গিয়া। আর গান যেটা জিজ্ঞেস করছেন, গানের ক্ষেত্রে আমি কি বলে, আহ, আমি আমি সবকিছুই শুনি। শাহ আব্দুল করিম আমার খুব আচ্ছা
এনিথিং বাই শাহ আব্দুল করিম। বাংলা ব্যান্ড, প্রিয় বাংলা ব্যান্ড 90s এর 90s এর তো সবই প্রিয় ছিল। কোনো স্পেসিফিক নাই? না, স্পেসিফিক জেমস ওয়ারফেজ, হোয়াট এভার? না, না জেমস, না আমার একটু আগে মাইলস টেস, এগুলো আর একটু আচ্ছা বেশি। আচ্ছা, হ্যাঁ তারপরে মাকসুদও ঢাকা ছিল, ইউ হ্যাঁ, রিমেম্বার? ফিডব্যাক হ্যাঁ, ফিডব্যাক 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 উল্লাস, ফিডব্যাক হ্যাঁ ফিডব্যাক, বঙ্গাব্দ সামথিং ছিল একটা হ্যাঁ গান ছিল হ্যাঁ না? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা বঙ্গাব্দ খুব, 1400। হ্যাঁ হ্যাঁ বাঙালিয়ানা গান ছিল ওই গানটা, হ্যাঁ হ্যাঁ অনেক ওরা খুব সুন্দরই করছিল, মানে হ্যাঁ হ্যাঁ 94-এ ওটা, বেরোছিল। হ্যাঁ ওইটা ছিল। বাট ইন জেনারেল আমার মনে হয় when it comes to music I'm completely like I'm a huge follower and fan of Sileti music. হ্যাঁ, আচ্ছা so আচ্ছা এই জন্য আমি শাহ আব্দুল করিমের মতো। এটা এটা আমি রিলেট করতে পারবো। কি? আচ্ছা, এই এটা আমি সাফায়েতে, relate করতে পারবো। হ্যাঁ, সাফায়েত সাফায়েতের নেটওয়ার্ক খারাপ, হ্যাঁ সে রিলেট করতে পারবে বলছে। হ্যাঁ না, সাফায়েত তুমি জয়েন করার আগে উনি বলছে যে ইউ আর হিজ স্টুডেন্ট, বাংলা হ্যাঁ মানে তোমাকে শিখাইছে। আহ, আমি, কারণ সিলেটি লেখা, আমরা তো সিলেটি বলতে পারি, সিলেটি লেখাটা তো আসলে আমরা আমরা বা এটা তো অলমোস্ট ইট ওয়াজ এ ফরগটেন অ্যালফাবেট। আমরা হ্যাঁ যে হ্যাঁ সিলেটি যে লেখাও যায়, এটা আমরা রিসেন্ট, আমরা তো এই কয়েক বছর আগে আমরা এই জিনিসগুলো আবার এখন রেজারেক্ট হচ্ছে, আমরা জানতে পারছি। তো ইটস ট্রু, এটা কিন্তু এই তাসনিম ভাই উনি ওনার ফেসবুকে একবার স্ট্যাটাস দেন, এবং সেই স্ট্যাটাস দেখার পরে আমি ওনাকে নক করলাম, উনি আমাকে পুরো অ্যালফাবেটটা পাঠালেন, এবং আমি ইট টুক মি কত 10 মিনিটস মনে হয়, আমি 10 মিনিটের ভিতরেই আমি কিন্তু ফেসবুকেই আমি তখন আমরা এন্ড দেন উই স্টার্টেড চ্যাটিং ইন সিলেটি। হ্যাঁ, আচ্ছা 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 আমরা আচ্ছা, ওই আমি সিলেটি কিবোর্ড ডাউনলোড করে আমি ওনার সাথে সিলেটিতে গিয়ে যখন চ্যাট করলাম। ও ওয়াও, নাইস। ও মাই গড, নাইস। আচ্ছা, তাহলে আর প্রিয় খাবার তো যদি জিজ্ঞেস করি তাহলে এটা একটু টাচি মনে হয়, কারণ ওটার ভিতরে বিষ ভরে আপনাকে হয়তো মেল করে দিল। ওই আপনার মানে পুরো একটা সেলিব্রিটি ইন্টারভিউ হইতেছে এটা। না, কেউ কেউ আমার ভয় প্রিয়, পেয়ে। আচ্ছা হ্যাঁ আমার প্রিয় খাবার হলো খিচুড়ি, আচ্ছা, আচ্ছা, এনি ডে। এটা কি মানে যে শুকনা খিচুড়ি বা মানে কোনটা, কোন ভুনা ভেরিয়েন্ট? খিচুড়ি, যেটা ওই ভুনা লেটুস দেখে, খিচুড়ি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুনা খিচুড়ি যেটা। So ওকে। আমিও খিচুড়ি রান্না করি নিজের যাক, জন্য, এই যেহেতু এই আমার ব্যাপারে আপনি লাগে। সেফ, কারণ উনি হ্যাঁ শুধু বিরিয়ানি রান্না করেন, সো আপনি সেফ। ও হ্যাঁ হ্যাঁ রাইট, উনি খালি বিরিয়ানি রাখেন, বিরিয়ানি আপনি ছবি সেফ। আছে। হ্যাঁ রাশেদ, নিজে হাতে তোমার কোনো বানাতে কোয়েশ্চেন পারেন। থাকলে বলো, আমরা শেষ করে দেবো এখন। রাশেদ, তুমি That's it. জিজ্ঞেস করবে? আচ্ছা, তাসনিম ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক খুবই ইউ, এনজয় করলাম। ভেরি নাইস। উইল বি অনার্ড আপনি যদি আবার আসেন। এই নিউ অবশ্যই। এথিজমের পার্ট শেষ হয় নাই, আমরা অনেকগুলো আপনার, আই 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 রিয়েলি ওয়ান্ট টু পিক ইউর ব্রেন। আর অন্যান্য যে কোয়েশ্চেন গুলো, অনেক কিছু জানলাম আজকে, অনেক কিছু, মানে এগুলি আসলে অনেক আহ, ধারণাও ভেঙে যায় যে এই ভিতরের ঘটনাগুলো জানতে পারলে। সো থ্যাংক ইউ সো মাচ আমাদের শোতে আসার জন্য, আর ভবিষ্যতে আসবেন এই আশা আই করি। হ্যাভ এন অপরচুনিটি, কারণ আমি আসলে কাজ থেকে ফিরতেছিলাম, এবং এখনো আই এম স্টিল অন মাই ওয়ে। আমি ড্রাইভ করতে করতে আজকে No, এই no, পুরো ইয়েটা আমি আজকে খুবই অপ্রস্তুত। হুম হুম। it's completely okay. Thank you very much for having me. এটা খুবই মজা লাগছে আড্ডা মারি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ঠিক উই আছে আর এ গুড তাহলে, টাইম, উই আর এ ভেরি গুড টাইম। ওকে। আমরা এখানেই শেষ করছি। দর্শকরা যারা দেখতেছেন, প্লিজ যদি কোনো কমেন্ট থাকে তাসিম খলিলের জন্য আমাদের জানান, আর কোনটা ভালো লাগলো আমাদের বলেন। আমরা এরকম শো আরো করার চেষ্টা করব যদি আপনারা মানে আমাদের উৎসাহ দেন। আমাদের চ্যানেল লাইক এন্ড সাবস্ক্রাইব করেন। থ্যাংক ইউ সো মাচ।